হরতাল অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার ঘটনা নতুন কিছু নয়, তবে দিন দিন এর মাত্রা বাড়ছে। এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচির প্রতিবাদও হয়েছে সবসময়, এখনও হচ্ছে। যারা এসব কর্মসূচি পালন করেন তাদের কথা একটাই, দাবি আদায়ের জন্য হরতাল অবরোধ করতে বাধ্য হন তারা। 20 দলীয় জোটের চলমান আন্দোলনের সহিংসতার কারণে হরতাল অবরোধের বিকল্প খুঁজে বের করার দাবি আবারও উঠেছে জোরে সোরে। ইটল টাটা 3 গোয়ের শুরুতেই আজ আমরা কথা বলবো বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি এবং তার ইতি ও নেতিবাচক প্রভাব নিয়ে। অতিথিরা হলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদাত হোসাইন এবং নিরাপত্তা বিশ্লেষক ও কলাম লেখক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। এছাড়াও আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমার সাথে অতিথিদেরকে প্রশ্ন করবেন। ডক্টর সাদাত হোসাইন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। হরতাল অবরোধের নেতিবাচক দিক নতুন করে বলার কিছু নাই, কিন্তু বলা হয় যে হরতাল অবরোধ হচ্ছে গণতান্ত্রিক অধিকার। রাজনৈতিক দলগুলো যেই কর্মসূচি অন্যের গণতান্ত্রিক অধিকার খর্ব করে, অন্যের মানবাধিকার লঙ্ঘন করে এবং দেশ, জনগণ, মানুষ সবার জন্য ক্ষতি বয়ে আনে, সেটা কি করে গণতান্ত্রিক অধিকার হতে পারে? আপনি সুন্দর বলেছেন যে এসব জিনিস একেবারে হরতাল বা অবরোধ বা এই যে কিছু সহিংস এগুলি একেবারে যে নূতন তাও নয়। এগুলি আগেও ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে মাত্রা অনেক বেড়ে গেছে। আপনি খুব কারেক্টলি এই কথাটা বলেছেন। কারণ আমরা ওই 69 মুভমেন্টের সময় কিংবা কনভোকেশন যখন হয় 64-এ, তখনও কিন্তু চেয়ার টেবিল সব ভেঙে ফেলছিলাম আমরা যা আছে। তারপরে আমাদেরকে পুলিশ রাত্রে ধরে নিয়ে প্রচুর পিটিয়েছে, সেটাও ঠিক। তো এটা আজকে একটা সুযোগ দিয়েছেন যে আসলে কত রকমের কর্মসূচি হতে পারে। জি, এখানে পলিটিক্যাল কর্মসূচির সাথে সাথেই আপনাকে চিন্তা করতে হবে যে কিছু কর্মসূচি আসছে ট্রেড ইউনিয়ন থেকে। যেমন একটা কর্মসূচি আছে ওইখানে ধর্মঘট হয়, জি। ওইখানে একটা কর্মসূচি আছে ঘেরাও হয়। এই ঘেরাওটাই কিন্তু কিছুটা অবরোধের নামের মতো, কিন্তু পুরা নয়। ঘেরাওর বাংলা যদি করে, ইংরেজি যদি করেন, তাহলে কিছুটা আমি যেটা দেখি আপনি বলতে পারেন ইললিগাল কনফাইনমেন্ট। কিন্তু যেহেতু দলে বলে করছে, তখন আপনি আর এটাকে ওই ডেফিনেশনের মধ্যে ফেলেন না। তো এটা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন থেকে এসছে। কিন্তু ট্রেড ইউনিয়ন ছাড়াও পলিটিক্যাল পার্টিতে বা তাদের অনেকগুলি কর্মসূচি আছে যেগুলি সম্পর্কে জানা নেই। তারা ধরেন সভা করতে পারে, সেমিনার করতে পারে, কাগজে বিবৃতি দিতে পারে, তারপরে একটা জনসমাবেশ করতে পারে, তারপরে তারা মিছিল করতে পারে, তারপরে জ্বালাও পোড়াও কিন্তু তাদের এই কর্মসূচির মধ্যে চলে আসে। আমরা 69 মুভমেন্টের সময় প্রচুর জ্বালাও পোড়াও কর্মসূচি দেখেছি এবং এই নামেই অভিহিত হতো। তো এখন যেটা নিয়ে আসলে আমরা সবাই এখন কনসার্ন, সেটা হচ্ছে হরতাল আর অবরোধ। হরতালটা পর্যন্ত ক্লিয়ার আমি, যে হরতাল মানে যদি আপনি লিগ্যাল ডেফিনেশন বা ভদ্রোচিতভাবে যদি আপনি বলেন, হরতাল হচ্ছে আসলে উইথড্রয়াল ফ্রম দ্য রেগুলার ওয়ার্ক। এটা আপনি নিজে উইথড্র করে আসবেন, মানে আমি দোকানপাট বন্ধ রাখবো, আমি অফিসে যাব না। স্বেচ্ছা কথাটা আছে ভিতরে, যে আমি অফিসে যাব না, কাজকর্মে যাব না, আমি করব। কিন্তু এগুলি কার্যার্থক বা অপারেশনাল অর্থ হচ্ছে কিছু পিকেটিং থাকবে, কিছু ফোর্স অ্যাপ্লিকেশন থাকে। আমি বলবো না যে হরতাল একেবারে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে আপনি হরতাল করবেন, সেটা আসলে কোনো দিন হয় নাই, এখনও হয় নাই। কিন্তু যেটা হচ্ছে এই অবরোধটা ইটস নট স্ট্রিক্টলি ডিফাইন্ড, এটা একটা নতুন জিনিস। অবরোধ বলতে আমরা যেটা বুঝি, এতদিন বুঝেছিলাম বা আগে, যে অবরোধ মানে হলো যে একটা সিটি অবরোধ হয়ে আছে। ঢাকা শহরকে অবরোধ মানে হলো ঢাকা শহর থেকে কোনো গাড়ি বাইরে যাবেও না, ঢাকা শহরে কোনো গাড়ি ঢুকবেও না, এটাই আমরা জানতাম অবরোধ। কিন্তু 2006 সালে যে অবরোধগুলি হয়েছে, তখনও দেখা গেছে যে অবরোধ মানে অ্যাগেন দুইটা অর্থ, কার্যার্থক বা অপারেশনাল অর্থ হচ্ছে হরতাল প্লাস। জি, অবরোধ মানে হলো আপনার হরতালের ইয়েগুলি আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, প্লাস আপনি আরও হইচই করবেন, আরও ভাঙাভাঙি এগুলি হবে। এখন যেটা দাঁড়িয়েছে অবরোধ বলতে, আমি বুঝি অবরোধ হরতাল প্রায় মিশে গেছে এবং এটার মোটামুটিভাবে কার্যার্থক ইয়ে হলো আপনাকে
গাড়ি ভাঙাচুরা বা আপনাকে ঢিল মারা বা আপনাকে কি বলে বম মারার একটা মোটামুটিভাবে স্বাধীনতা দেওয়া, মানে পলিটিক্যাল পার্টি যারা এটা করছে তাদের দ্বারা আপনি অনুশাসন পাচ্ছেন ভিতর যে এগুলি করো, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু সব আনরিটেন। কিন্তু মুশকিল হচ্ছে যে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম তো আছে, মানববন্ধন, এটা আমরা বলি না, যেমন মানববন্ধন একটা প্রোগ্রাম আছে, কিন্তু এইটা দেখা যাচ্ছে ওই যে প্রোগ্রামগুলি বলছেন সেগুলি হলো একটা সেন্সিটিভ গভর্নমেন্ট বা সেন্সিবল গভর্নমেন্ট যারা আপনার বা কর্তৃপক্ষ, আমি গভর্নমেন্ট শব্দটা ইউজ করি না, কারণ এগুলি একটা বড় কর্পোরেশনও হতে পারে, একটা বড় কি বলে মিউনিসিপ্যাল অথরিটির বিপক্ষ হতে পারে। এর হলো যে আমি যেই দাবিতে এই কাজগুলি করছি, একটা পলিটিক্যাল অর্গানাইজেশন সেই দাবিগুলির প্রতি তারা সজাগ হবেন, সহানুভূতিশীল বলছি না, সজাগ হবেন। কিন্তু দেখা যাচ্ছে যে তারা অনেক সময় হয় না। আমার মনে আছে 14 দল এখন যারা সরকারে আছে তারা যখন বিপক্ষে ছিল 2004 সন বা 5 সনের দিকে বিরাট মানববন্ধন এবং একেবারে গাবতলির থেকে শুরু করে এক মাথা থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত করেছিল, এবং তারপরে তারা মানববন্ধনের সাথে আবার একটা লং মার্চের মতো করেছিল, ভিতরে হেঁটে আসছে। তো একদিন এটা শেষ হওয়ার পরে মান্নান ভূঁইয়া তখন রুলিং পার্টি জিএস ছিলেন, উনি বিবৃতি দিয়ে বললেন যে গুড ইভিনিং ওয়াক। তখন ইন্টারেস্টিং হচ্ছে তারই আবার নেতা রাশেদ খান মেননরা ওই দলে, তো তারা হেঁটে এগুলি করছে, আর মান্নান ভূঁইয়া বলছেন যে আমরা ভালো দেখতে পেয়েছি, গুড ইভিনিং ওয়াক। তো এখন এই গুড ইভিনিং ওয়াক বললে তো কোনো কাজে আসে না আপনার, এই কারণে এখন তাদের হচ্ছে যে আমাদের অন্য মেথডগুলি ইউজফুল হচ্ছে না, গভর্নমেন্ট সেগুলির প্রতি সজাগ দৃষ্টি দিচ্ছে না, সেই জন্য আমরা বাধ্য হয়ে হরতাল করছি। জি জেনারেল রশিদ, বাধ্য হয়ে কি করছে? অন্য আর কি উপায় ছিল বা থাকতে পারে বা আছে? আমি গণতন্ত্রের এই বিষয়টা একটু অন্যভাবে দেখব, যেহেতু এই ধরনের কর্মসূচির মধ্যে নিরাপত্তা, জননিরাপত্তার সংশ্লিষ্ট, সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। তো পারসেপশন অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের যে ধারণা, আমি মনে করি এই ধারণাগতভাবে এখন একটি সংঘাত সৃষ্টি হয়েছে, যে আমার কাছে গণতন্ত্রের যে ধারণা, ওনার কাছে গণতন্ত্রের ধারণা ডিফারেন্ট। যেমন আমি বলি যে এখন এই হরতাল অবরোধের ভিতরে গণতন্ত্রের প্রথম ধারণা হচ্ছে আমার যদি বাচ্চা থাকে সে স্কুলে যেতে পায় নিরাপদে এবং ফেরত আসতে পারে, এটি আমার একটা অধিকার, এটি একটা গণতন্ত্র, চলাচলের অধিকার। যেটি আবার যে সবজি তৈরি করছে তার এই গণতন্ত্র, তার কাছে যদি সে সবজি বিক্রি করতে না পারে তাহলে সে খেতে পায় না, তো তার কাছে খাওয়াটা জীবিকা, এটিও গণতন্ত্র। এখন যেভাবে গণতন্ত্র, আবার হয়তো বিএনপির কাছে ক্ষমতা দখল, এটিও গণতন্ত্র। তো এই যে গণতন্ত্রের যে ধারণা, এটি হচ্ছে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম। তো সার্বিকভাবে এই গণতন্ত্রের যদি আমি টেক্সচুয়াল, যদি বুকিশভাবে কথা বলি, তাহলে উনি যেমন বললেন হরতাল অবরোধ, দ্যার ইজ নো এক্সিস্টেন্স অফ দিস টার্ম ইন হরতাল অবরোধ ইন এনি অফ দ্য ডকুমেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবী, বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে পৃথিবীর কোনো ডকুমেন্টসে এই কথাগুলো নেই, মানে রাষ্ট্রবিজ্ঞানী এটাকে পারমিট করছে না, এই কথাটিই নেই, হরতাল অবরোধ নেই। যেটি আছে সেটি হলো ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এই দুটি কথা লেখা আছে। আমাদের যদি সংবিধানে দেখি, সেটি হচ্ছে দুটি ধারা কিন্তু কন্ট্রাডিক্ট করছে। একটি হচ্ছে আমাদের সংবিধানের 32 ধারা, অনুচ্ছেদ 32, সেখানে বলা হচ্ছে যে প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা দেবে রাষ্ট্র, তার নিরাপত্তা দেবে, বাঁচার নিরাপত্তা দেবে এবং তার জীবিকার নিরাপত্তা দেবে, এবং তার লিবার্টি, আর কি ইংরাজিতে বলে রাইট টু লাইফ, সেফটি অ্যান্ড লিবার্টি। আবার 36 অনুচ্ছেদে বলা হচ্ছে যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এটাও থাকতে হবে। এই ফ্রিডম অফ অ্যাসেম্বলির সুযোগ নিয়ে এই যে আমাদের গণতান্ত্রিক দলগুলো এই যে হরতাল অবরোধ ইত্যাদি তৈরি করেন। আমাদের এখানে হরতাল বলে, আবার ভারতে গেলে ওরা বলে বন্ধ, তো সেই জন্য বলে এটা কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। এখন যে কথাটা কনস্টিটিউশনে লেখা আছে, সেখানে একটি কথা খুব গুরুত্বপূর্ণ, সেখানে লেখা আছে পিসফুল, যেটি আপনি করবেন ওটার সাথে শান্তিপূর্ণ হতে হবে। শান্তিপূর্ণ যদি না হয় তাহলে অনুচ্ছেদ 32-এ যে নাগরিক অধিকার আছে, মৌলিক অধিকার, বাঁচার অধিকার, সেটি নষ্ট হয়ে যাবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে, ওই ধারণাগত পরিবর্তনে বলছেন যে আমার কোনো রাস্তা খোলা নেই, রাস্তা খোলা নেই বলে আমি একটা নিরীহ মানুষকে মারতে পারি না, এটি আমাকে কোনো ন্যায্যতা দিচ্ছে না এবং কোনো আইনেই ন্যায্যতা দিচ্ছে না। আমি এবার একটা আন্তর্জাতিক বিশ্বে যেতে চাচ্ছি। দুটি দলিল আছে মানে আন্তর্জাতিক বিশ্বে, যেটি হচ্ছে মানুষের অধিকার নিয়ে কাজ করে। একটা হলো ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এটি জাতিসংঘের তৈরি। আরেকটি হলো ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস। এই দুটি জায়গাতেও এই একই কথা আমাদের সংবিধানে যা আছে ওখানে ওইটা অ্যাসার্ট করা আছে।
তাহলে আপনি এমন কোনো কর্মসূচি দেবেন না যেখানে একটি মানুষকে পুড়িয়ে মারা হবে, একটি বাচ্চা, যে বাচ্চাটি মারা গেল তারও সেও এই রাষ্ট্রের মালিক এবং তাকে বাঁচানো গেল না। তো কেন বাঁচানো গেল না? ওনার রাজনৈতিক অধিকার যে উনি হরতাল করবেন ওনার দাবি আদায়ের জন্যে, আমাকে মেরে, আমি একটা নিরীহ মানুষ, আমি কোনো পক্ষভুক্ত না, আমি আওয়ামী লীগও করি না, আমি বিএনপিও করি না, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার গায়ের উপরে বোম মারা হলো। এই যে চর্চাটাকে, এটিকে আমরা বলি অশুভ শক্তি। এই চর্চার অশুভ শক্তি যখন গণতন্ত্রের সাথে মিশে যায় তখন দেখতে হবে এই গণতন্ত্রের উদ্দেশ্যটা কোথায়। সে দাবি তো থাকবেই, সবসময় মানুষের দাবি থাকবে, সব দেশেই থাকে, সব দেশে এই ধরনের আমরা দেখি। আর জনসম্পৃক্ততার ব্যাপারে আমার ধারণা হচ্ছে যে মানুষের সমাজের ভেতরে, আমাদের সমাজের ভেতরে একটি পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তনটা উনি যে উদাহরণগুলো দিলেন 1969 গণ আন্দোলন, সেগুলো আমার মনে হয় যে এখন আর সম্ভব না। ওই বাস্তবতা নেই। কেন নেই? মানুষ হচ্ছে এখন হচ্ছে আমরা হচ্ছে চলমান, আমরা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছি এবং যে লাইফস্টাইল, মানুষের যে জীবনের যে ধারণ, যে স্টাইলটা, এটি পরিবর্তিত হয়েছে এবং অনেক উন্নত হয়েছে। আগে হয়তো আমরা এখানে শার্ট প্যান্ট পরে এসে বসতাম, পাজামা পাঞ্জাবি পরে বসতাম, গাড়ি নিয়ে আসতে পারতাম না, রিক্সায় করে আসতাম। এখন গাড়ি নিয়ে চলে মানুষ বেশি, রিক্সা, এই সব জায়গাতে এসে মানুষের ভেতরে যে জিনিসটা হচ্ছে যে একটা দরিদ্র মানুষও সে চায় তার বাচ্চাটা ভালো স্কুলে পড়ুক, পড়ার জন্য তার হচ্ছে একটা জীবিকার চাহিদা তৈরি হয়েছে। তো যেটাকে আমরা বলি অলস সময়, আমার কাছে যদি অলস সময় থাকে তাহলে আমরা দেখেছি ওই বাজারে ওই বাদর খেলাতে ডুগডুগি বাজালেও 10টা লোক জমে যায়। যদি আমার কাছে অলস সময় না থাকে তাহলে আমি ওখানে সময় দিতে পারছি না। আমার পড়াশোনা আছে, আইদার আমি পড়ছি অথবা আমি কাজ করছি, আমাকে বেশি আয় করতে হবে, আমার সংসারের মান, লাইফস্টাইলকে বাড়াতে হবে। সেই জায়গায় গিয়ে মানুষের কাছে অলস সময় নেই বলে আর এই মিছিল মিটিংয়ে মানুষ যাওয়ার খুব কর্মব্যস্ততা বেড়েছে। এখন যে ছাত্র সে মনে করছে আমি যদি না পড়ি তাহলে আমার সেমিস্টার লস হবে। আর আমাদের সময় আমরা ছাত্র বহুত ক্লাস মিস দিয়েছি, সত্যি কথা বলতে। তো তখন ছিল বছরে একটা পরীক্ষা হয়, এখন সেমিস্টার 3 মাস পর ছিল। সময় এবং স্পিড বেড়েছে, ধাপ বেড়েছে, সব কিছু পরিবর্তিত হয়েছে। সেই জায়গাতে গিয়ে আমাদের এখন রাজনৈতিক ধারণাতে, আপনি যে কথাটা বললেন, রাজনৈতিক আন্দোলনের যে স্টাইলটা, এটি এই পুরাতন ধ্যান ধারণা দিয়ে আর নতুন যে প্রজন্ম আছে, নতুন প্রজন্মের ভেতরে এটি চালানো যাচ্ছে না। তাহলে এখানে যে ভুলটা হয়েছে, এটি যারা রাজনীতি করছেন তারা সমাজকে বুঝতে পারছেন না, সমাজের পরিবর্তনকে বুঝতে পারছেন না। তখন তারা সেই পুরাতন ধাঁচের যে তুমি মিটিংয়ে আসো, তুমি মিছিলে আসো, না আসলে পরে আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে পেট্রোল দিয়ে জ্বালাই দিব। এই জায়গাটা হচ্ছে এই গণতন্ত্রের যে একটি নতুন সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের মতো দেশে, যেটাকে আমি বলবো এটি সভ্য না, সভ্য সমাজ এটা কাম্য না। এখন বর্তমান বাস্তবতা এবং সভ্যতার সাথে সঙ্গতিপূর্ণ কি হতে পারে সেটা জানবো, তার আগে আমরা একটু প্রশ্ন নিতে চাই। আমার নাম মৃণাল চক্রবর্তী, আমি গণমাধ্যমে কাজ করি। আমি প্রথমে ডক্টর সাদাত হোসেন সাহেবকে একটা প্রশ্ন করি। আপনি সিভিল প্রশাসনে ছিলেন এবং আপনার বক্তব্যে আসছে আপনি 64-65-তে ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন। আমিও 50-এর দশকে ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমি আউট অফ দ্য ট্র্যাক একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, এই রাজনৈতিক দলগুলোর বিভাজনের সাথে সাথে আমাদের পেশাজীবীদের মধ্যেও যে রাজনৈতিক বিভাজন, এর ফলে কি আন্দোলনের গতি প্রকৃতির কোনো পরিবর্তন হয়েছে, না আরও অধঃপতনের দিকে যাচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে? এর ফলে এর প্রভাব জাতীয় জীবনে কতটুকু? ডক্টর সাদাত হোসেন, আসলে পরিবর্তন হয়েছে। এখন ভালো কি খারাপ এটা নির্ভর করবে কে উপকৃত হচ্ছে, কে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা উপকৃত হচ্ছে তারা বলবে যে হ্যাঁ এটা হওয়া ভালো, এটা আপনার আমাদের যে পেশাজীবী আছে আমরা অযথা নিজেদের মধ্যে একই রকম করে আমার মিলছে না, তাও একসাথে থাকতে হয়, এটা ভালো না। আমরা যা মতবাদ আছে সেটা নিয়ে পৃথক পৃথক হয়ে নিজের মতটা সম্পূর্ণভাবে প্রকাশ করব, নিজের একই গ্রুপের সাথে আমরা মিশবো। এটা হচ্ছে যারা এই ধরনের বিভাজন থেকে উপকৃত হয়। আর যারা এটা পছন্দ করে না, নৈতিকভাবে পছন্দ করে না এবং বাস্তবেও উপকৃত হয় না, তারা তো এটার বিপক্ষে বলবেন যে একটা পেশা কেন দুই ভাগে হবে, পেশাজীবীদের নিজস্ব দাবি দেওয়া থাকবে, নিজস্ব কালচার থাকবে, নিজস্ব চলন বলন থাকবে, সেইভাবে চলতে হবে। কর্মসূচির উপরে কোনো প্রভাব পড়ছে কিনা সেটাই বোধহয় না। এই বিভক্তিত কর্মসূচির উপরে প্রভাব পড়ছে মানে যে যখন একটা
বিবৃতি হয় তখন দেখা যায় যে এক গ্রুপ একরকম দিচ্ছে, যখন একটা মানববন্ধন হয় তখন দেখা যায় যে ওই পার্টিকুলার ঘরানার লোকরা সেইখানে যাচ্ছে, আরও ঘরানার লোক সেখানে যাচ্ছে না। বাংলাদেশে তো আসলে যেটা হয়েছে, বাংলাদেশে একটু পিকুলিয়ার এমনভাবে বাইনারি পলিটিক্স, এখানে এমনভাবে মেরুকরণ হয়েছে যে আমরা সামাজিক ব্যাপারেও যাই না, আমরা বিয়ে শাদিতেও যাই না, আমরা কি বলে যে অন্ত্যেষ্টিক্রিয়া অথবা যে আমাদের যে কুলখানি বলেন, চেহলাম বলেন, এগুলিতেও ভাগ হয়ে যায়। এটা ইউনিক অবস্থা আমি বলবো, এটা অন্যান্য দেশে যে হচ্ছে তা নয়। তবে একটা জিনিস এখানে মনে রাখার দরকার, যে আমরা যখন এসব প্রশ্ন করি, এমনকি আলোচনা করি, আমাদের মনের মধ্যে থাকছে যে আমরা বোধহয় অন্তত পক্ষে নিদেন পক্ষে আমরা হয় নিম্ন মধ্যমানের অথবা নিম্নমানের একটা গণতান্ত্রিক পরিবেশে আছি। এটা আমরা, আর আমি ব্যক্তিগতভাবে একেবারে প্রিস্টিন লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। তো কিন্তু আসলে বাস্তবে যেটা হয়েছে আপনারা খেয়াল করবেন, বিশেষ করে গত 2-3-4 মাসে আরও দেখছি অ্যাগ্রেভেট করছে। আসলে আমরা একটা কনফ্রন্টেশনাল পলিটিক্স, সেখান থেকে পলিটিক্স অফ অ্যানাইলেশন, নিশ্চিহ্নকরণের রাজনীতি, অথবা আমরা যুদ্ধ সম অবস্থার মধ্যে আছি। আজকে গত 15-20 দিন কিংবা 1 মাস থেকে দেখছি দুই পার্টি বলছে আমরা যুদ্ধ সম অবস্থায় আছি। আসলে ওনারা যুদ্ধ সম্পর্কে বোধহয় ধারণা নাই। জেনারেল রশিদ আরও বেটার বলতে পারবেন, কারণ তিনি যুদ্ধ বিশারদ, এগুলি নিয়ে কাজ করেন। যুদ্ধ আমি মুক্তিযোদ্ধা হিসাবে যেটুকু দেখেছি, কারণ আই ওয়াজ ইন দ্য থিক অফ ফ্রিডম ফাইটিং, আমি সেই যেটা দেখেছি সেটা হলো আমার ওয়ার ইজ হরর। আল্লাহ না করুক কারো কোনো জাতির জীবনে, কোনো গোষ্ঠীর জীবনে যাতে ওয়ার না আসে। কারণ ওয়ার সম্পর্কে বলা হয় যে ওয়ার ইজ ক্রিয়েটেড ইন দ্য মাইন্ড। প্রথম মনের মধ্যে যুদ্ধের বীজ আসে, যে যুদ্ধ করব, প্রতিফলন হয়, এবং তারপরে যেটা হয়, যুদ্ধের প্রথম বোমাটা পড়ে আপনার মনে। প্রথম আপনার মন, মানসিকতা, বিবেক প্রথম বোমাতে ধ্বংস করে ফেলা হয়। ধ্বংস করার পরে কি হয়, আপনার নীতি, নৈতিকতা, মানবিকতা বোধ এগুলি কিচ্ছু থাকে না। আমাকে জিততে হবে। সুতরাং যত কথাই বলেন, আলটিমেটলি আমার মনের মধ্যে হচ্ছে প্রয়োজন হলে হিরোশিমা নাগাসাকি হবে। এটাই হচ্ছে বাস্তবতা। হিরোশিমা নাগাসাকিতে কিন্তু বোমা ফেলে দিয়েছে। হ্যাঁ, মানসিক পরিবর্তন দরকার। জি, পরে প্রশ্ন কি করবেন? আমরা দেখলাম যে 5 জানুয়ারি বিএনপি হচ্ছে তাদের কালো দিবস পালন করতেছিল, কিন্তু এই দিবসটা পালন করতে দেওয়া হলো না বলেই কিন্তু এই সহিংসতা আসলো। আমি কি স্যার কাছে বলতে চাই যে এই জন্য কি এটা এসেছে? তার মানে হচ্ছে যে যাদের কাছে দাবি দেওয়া এখানে হচ্ছে সরকার, তারা কি বাধ্য করছে কিনা, এটি একটি যুক্তি আছে। এটি হচ্ছে যে গণতান্ত্রিক, আমি বলি ফ্রিডম অফ অ্যাসেম্বলি, যেটা সমাবেশ, এটি হলো অধিকার। সে অধিকার বঞ্চিত কাউকে করা হবে, এটি রাষ্ট্র করবে, এটি আমি মনে করি না। তবে এখানে একটি বিষয় আছে, সেটি হলো যদি রাষ্ট্রের ধারণা জন্মে যে এই সমাবেশটা, কারণ বাংলাদেশে যেটাকে আমরা বলি ক্রেডিবল কনফিডেন্স হচ্ছে অপোজিশন দেখাতে পারেনি। আমি বিরোধী দলে থাকলেই আমাকে ভাঙচুর করতে হবে আর পেট্রোল বোমা মারতে হবে, এটা কোনো রাজনীতি না। তো এখানে আমরা যেটাকে বলি সেটি হচ্ছে যে রাজনীতিটা হচ্ছে মানুষের জন্যে, তো সেখানে একটা কৌশল থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। তো সেখানে যখন করা হলো না, আমাদের এখানে মনে আছে হেফাজতের একটি সমাবেশ করতে সরকার দিয়েছিল, এবং সেটার ফলশ্রুতিতে যে ডিস্ট্রাকশন হয়েছিল, সেই ডিস্ট্রাকশন হয়তো সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে একটি ভীতিকর অবস্থা হিসাবে তাদের মনের মধ্যে কাজ করে। তো যখনই কেউ সমাবেশ করতে গেলে তার কাছে যদি গোয়েন্দা তথ্য আসে যে এটিকে ওইভাবে ব্যবহার করা হবে, তখনই তার উপরে তার সন্দেহ আসে যেটা পিসফুল ক্রেডিবিলিটি আছে কিনা, বিশ্বাসযোগ্যতা আছে কিনা। আমরা গতকালকে একটা জানাজা দেখলাম, অনেক লোক রাস্তায় এসেছিল, অনেক কিছু হলো, এখানে ক্রেডিবল কনফিডেন্স আছে যে এখানে কোনো হবে না, সহিংসতা হবে না। এটি হয়েছে, হ্যাঁ, এটি চলমানতা রয়েছে। এখন সেখানে উভয় পক্ষেরই এখানে ওই জায়গায় থাকতে হবে। বিরোধী দল যিনি সমাবেশ ডাকছেন তাকে অবশ্যই একটি বিশ্বাসযোগ্যতা দিতে হবে যে আমার সমাবেশ ধ্বংসাত্মক হবে না। মানে পারস্পরিক আস্থা, বিশ্বাসের অভাব, সেই আস্থার জায়গাটা থেকে ওইটা করে, এখন এই জায়গাটাতে এটাকে ইস্যু হিসাবে যদি ব্যবহার করা যায়, কিন্তু তাকে করতে না দিলেও কোনো গণতান্ত্রিক আইন আপনাকে পেট্রোল বোমা মেরে মানুষ পোড়ানোর ন্যায্যতা দেয় না। এ পর্যায়ে আমরা একটা বিরতি নেব, ফিরে এসে রাজনৈতিক কর্মসূচি নিয়ে আরও কথা বলবো এবং আপনাদের কাছ থেকে প্রশ্ন শুনবো। আশা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
আপনারা দেখছেন নিটল টাটা 3 গ, কথা বলছি রাজনৈতিক কর্মসূচি নিয়ে। আলোচকরা হলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ডক্টর সাদাত হোসাইন এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। আমরা প্রশ্ন নেব এই পর্যায়ে। জি, আপনি। আমার নাম শাহজাহান চৌধুরী স্বপন, আমি ব্যবসা করি। আমি ওনার কাছে একটা প্রশ্ন করব, আমাদের আমজনতার অপরাধটা কি? আজকের যে বোমা, আজকের যে বোমাবাজি, পেট্রোল বোমা, আজকে আমাদের যে জেনারেশন, এই দেশের ভবিষ্যৎ যিনারা, ওনারা লেখাপড়া করতে পারছে না, কলেজে যেতে পারছে না। আজকে যে আমাদের এসএসসি পরীক্ষা দেবে 2 তারিখে, ফেব্রুয়ারি 2 তারিখে, যেনারা যাবেন, আমাদের মতো যারা আমরা গার্ডিয়ান আছি, আমরা গার্ডিয়ানরা আমাদের এই খুবই অসুবিধার মধ্যে আমরা আছি। আমরা আমাদের বাচ্চা এবং প্রশ্নটা করেন ছেলেগুলোর কীভাবে পাঠাবো? আমরা কেন আমজনতা এই গণতন্ত্রের এই বোমাবাজির মধ্যে আমরা কেন? ধন্যবাদ। আমাদের এই গণতান্ত্রিক চর্চার শিকার কেন সাধারণ মানুষ হবে? ডক্টর সাদাত হোসেন। এই প্রশ্নটা আসলে আপনি সবচেয়ে ভালো করতে পারতেন। যারা বলে, আমি আলোচনা সভাতেও দেখি যে আমরা যুদ্ধর মধ্যে আছি এবং তারা মনে করে যে আমরা যথেষ্ট শক্তিশালী, যুদ্ধটা এখনই শেষ হইতে হবে। তারা মনে করে তাদের যে প্রতিপক্ষ শক্তি আছে, তারা থাকলে দেশের কোনো উন্নতি হবে না, কোনো প্রগতিশীল কর্মসূচি নেওয়া যাবে না এবং এই দেশটা হয়তো আলটিমেটলি ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা এই প্রতিপক্ষকে শেষ করতে হবে এবং এখনই শেষ করতে হবে। আর প্রতিপক্ষও বলছে যে আমরা এখন, এটা রিসেন্টলি বলা শুরু করেছে যে আমরাও যুদ্ধের মধ্যে আছি। তো আমি যেটা বলেছি, যখন যুদ্ধ চলে তখন কিন্তু এই নীতি, নৈতিকতা, পরীক্ষা, তারপরে আমজনতা, এগুলি কিছু থাকে না। আমজনতার তাহলে করণীয় কি? হিরোশিমা নাগাসাকিতে যখন বোমা পড়েছে তখন কিন্তু তারা নিরপরাধ লোক ছিল, সাংঘাতিকভাবে নিরপরাধ, কিন্তু ওই জিতার জন্য তখন একটাই থাকে মাথার মধ্যে, এই যারা যুদ্ধ এগুলিতে বিশ্বাস করে, তারা মনে কিভাবে আমার জিততে হবে। আমি বলেছি নৈতিকতা, নীতি, মানবিকতাবোধ এগুলি কিছুই থাকে না। তাই প্রথমেই আমাদেরকে এই ধরনের যাদের কথাবার্তা কিন্তু দুই পক্ষই এখন বলছে, তাদেরকে বলতে হবে যে, বুঝাইতে হবে যে আমরা যুদ্ধ পরিস্থিতিতে আপনারা থাকবেন না। অনুগ্রহ করে জাতিকে আপনারা গণতান্ত্রিক পরিবেশের কিছুটা হলেও ছোঁয়া। যুদ্ধ পরিস্থিতি তো আর নিশ্চয়ই গণতান্ত্রিক রাজনীতি চর্চা হতে পারে না। জি, আপনি। আমি মোহাম্মদ আনিসুর রহমান, আমি একটা বেসরকারি ফার্মে চাকরি করি। আমার প্রশ্ন হচ্ছে মেজর জেনারেল এম এ রশিদ স্যারের কাছে। সেটা হচ্ছে, গত 5ই জানুয়ারির যে কথাটা হলো, 144 ধারা জারি করা ছিল ঢাকা শহরে, কিন্তু সেখানে একটা অংশ প্রশাসনের সাথে তারা সমাবেশ করতে পেরেছে, আর একটা অংশ করতে পারেনি। আর আজকের ওই কারণেই কিন্তু আজকের এই সহিংসতা আমি মনে করি। তো এই বিষয়ে রাজনৈতিক যারা করতে পারেনি তাদের কাছে আসলে পিসফুল কোনো কর্মসূচি ছিল কিনা বা আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা মনে করছেন সেটা সঠিক নাও হতে পারে। সেটি হচ্ছে যে, যেখানে রাজনীতির ভেতরে যে সহিংসতার যে যোগটা, সেই যোগটা বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, সেটি হয়তো খেয়াল করেন নাই। এখানে হচ্ছে একটি রেডিকালাইজ ফোর্স আছে, যেটাকে আমরা বলি মৌলবাদী শক্তি, যারা সবসময় সারা পৃথিবীতেই মানুষকে মেরে তারা দাবি আদায়ের চেষ্টা করে, নিরীহ মানুষকে মেরে। সেটা ইরাকে ঘটছে, সেটা সিরিয়াতে ঘটেছে, আফগানিস্তানে ঘটছে, পাকিস্তানে ঘটেছে। সেই শক্তিটা খুব অ্যাক্টিভ এবং এরা সবসময় গণতন্ত্রের যে অচল অবস্থা সৃষ্টি হয় সেটির সুযোগ নেয়। সেই সুযোগের মধ্যেই আপনার এই পেট্রোল বোমা আসছে। এখন যদি আপনি মনে করেন এটি একটা প্রিটেক্সট, একটি ইস্যুকে তারা এই প্রিটেক্সট করে এটিকে প্রচার করছে, প্রপাগান্ডা করছে, যে এটি না হলে আর কিছু হতো না। তো সেই জায়গাটাতে আমি দ্বিমত পোষণ করি। ওটি না হলেও এটি হতো, আরেকটি প্রিটেক্সট হতো, আরেকটি কিছু বার করা হতো। তো সেই জন্য ওই জায়গাটাতে হ্যামার করে কোনো লাভ নেই। সেটি হচ্ছে যে, আপনি যখন ক্রেডিবল কনফিডেন্স দিতে পারবেন যে কোনো সহিংসতা হবে না, তাহলে সেখানে স্বভাবতই রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন আর কি, আমরা যারা নিরাপত্তা বাহিনীতে যারা করছেন, তারা কিন্তু রাষ্ট্রের কর্মচারী। নাগরিক নিরাপত্তা দেবার জন্য তারা কিন্তু সংবিধানের দায়বদ্ধ, তাদের শপথও নিতে হয়। ঠিক আছে, সেই জায়গাতে গিয়ে এই ক্লাসটা হচ্ছে। আর এটি যদি প্রকাশিতভাবে বলা যায় যে নো, সহিংসতা হবে না, এটা পিসফুল ডেমনস্ট্রেশন, তারপরে যদি অনুমতি না পাওয়া যায়, তাহলে এটা এই যে আমরা যেমন টকশো করছি সবাই, নিরাপত্তার অজুহাতেই যেই নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়, সেক্ষেত্রে সব ক্ষেত্রে কি নিরাপত্তার বিষয়টা যৌক্তিক বা গ্রহণযোগ্য, নাকি সেখানে এটা আমি মনে করি না। এটি হচ্ছে সব পক্ষই যার যার সুযোগ কিছুটা নেয়। আমি যদি বলবো যে 100% নিউট্রাল এনভায়রনমেন্ট, নো। এখানে হচ্ছে আমি যে সুযোগটা পেলে আমি কিছুটা এই সুযোগ ব্যবহার করছি, কিন্তু সুযোগ যেটাই ব্যবহার করেন, নিরীহ মানুষকে মারার কোনো যৌক্তিকতা নেই। জি, আমরা এদিক থেকে প্রশ্ন করব। জি, আপনি। আমি ছাত্র,
এখন প্যানেলিস্ট দুইজনের কাছে আমার প্রশ্ন যে গণতন্ত্র মানে যদি হয় প্রতিনিধিত্বশীল সরকার, আমরা রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকতে চাই। কর্মসূচিটা রাজনীতির একটা বড় অংশ। তার ভালো মন্দ, শান্তিপূর্ণ অশান্তিপূর্ণ নিয়ে কথা হচ্ছে, ওই বিষয় করলে ভালো হয়। আচ্ছা 5ই জানুয়ারি নির্বাচনের পরে সাদাত স্যার যেটা বললেন যে আওয়ামী লীগের আমলে যে মানববন্ধনটা হয়েছে, এখনো হচ্ছে মানববন্ধন। মানববন্ধন এখনো হচ্ছে। আপনি আমাকে ঘর থেকে বের হতে দিবেন না, আমি তো মানুষ রাস্তায় না দাঁড়ালে তো মানববন্ধন হবে না। আমি যদি রাস্তায় না দাঁড়াতে পারি তাহলে আমি মানববন্ধন কিভাবে করবো? আমার প্রশ্নটা যে মানববন্ধন কি করতে দেওয়া হচ্ছে না? আমরা তো হরহামেশাই দেখছি মানববন্ধন হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে, কখনো কখনো নিরাপত্তার অজুহাতে মানববন্ধন এগুলি আপনার বাংলাদেশে দেওয়া হচ্ছে না এটা বলতে পারবেন না। এটা হলো সিলেক্টিভলি দেওয়া হয়, অর্থাৎ আমার যদি পছন্দ হয়, আমি যদি মনে করি যে এটা আমার পক্ষে যাবে বা আমার বিপক্ষে যাবে না, মিনিমাম এটুকু যদি মনে করি, তাহলে আমি মানববন্ধন কেন, মিছিল সমাবেশ সবগুলি করতে। কারণ যারা অপোজিশনে আছে তাদের সমাবেশও তো করতে দেওয়া হয়েছে, 11টা সমাবেশ করেছে, তো তখন মনে করা হয়েছে যে এই সমাবেশে আসলে আমার বিপক্ষে তেমন কিছু যাবে না। হয়তো যখন আমি মনে করছি যে না আমার বিপক্ষে যাবে, এবার বোধহয় সত্যি সত্যি আমার মানে আমি ঝামেলায় পড়তে পারি, মানে আমি নিরাপত্তার কথা বলছি না, আমি মনে করতে পারি যে এরা এমন কিছু বলবে, এমন কিছু করবে যার ফলে আমার পলিটিক্যালি আমি ক্ষতিগ্রস্ত হব, তখন আমি হয়তো এটা বন্ধ করে দিতে পারি। তখন এই গ্রুপগুলি ওই যে সে যেটা বলেছে যে এই গ্রুপগুলি হতাশার থেকে তারা হিংস্র হয়ে সহিংসতার দিকে, এবং এই যে সহিংসতা যেটা মেজর জেনারেল রশিদ বলেছেন, একটা গোষ্ঠী হলো মেজর জেনারেল রশিদ, এটা হলো মৌলবাদী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠী, যেটা না এই ছাড়াও কিন্তু শ্রেণী সংগ্রামের গ্রুপ আছে যাদেরকে ধরেন মাওবাদী বলতে পারেন। এই ছাড়াও কিন্তু বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে। এই ছাড়াও কিন্তু উগ্র জাতীয়তাবাদী গ্রুপ থাকতে পারে, বর্ণবাদী গ্রুপ যেমন কু ক্লাক্স ক্লান। সুতরাং এই মানে কথা একটা শব্দতে যদি বলেন তাহলে বলবেন যে চরমপন্থী, যারা মনে করে আইআরে যেমন চরমপন্থী, যারা মনে করে কিছুটা হিংস্রতার মাধ্যমেই আমি আমার দাবি আদায় করব। সেটা কতটা গণতান্ত্রিক সেটি নিয়ে প্রশ্ন হচ্ছে। যে আপনি? জি, আমি আব্দুল্লাহ। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের দেশের রাজনৈতিক নেতারা তারা কি দেশের জনগণের জন্য রাজনীতি করে না তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করে? চমৎকার প্রশ্ন। আমি আপনার সাথে একমত। সেটি হচ্ছে তাদেরকেও ওইটা ক্রেডিবল দেখাইতে হবে জনগণকে। এখন হচ্ছে যে রাজনৈতিক পরিবেশের ভেতরে কিছুটা আমি যেটা বলবো অবক্ষয় ঘটেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ভালো ভালো ছাত্র যারা তারা রাজনীতিতে আসছে না। তো রাজনীতিতে যদি ভালো ছাত্র না আসে তাহলে রাজনীতিতে মেধা থাকবে না। রাজনীতি ডমিনেট করবে কারা? সেটি হচ্ছে যাদের মেধা নেই, মেধাহীন শক্তি। আমরা সেটাই দেখছি। এখন হচ্ছে রাজনীতিবিদ জনগণের কাজ করছে কিনা এটি রাজনীতিবিদকেই জনগণকে বোঝাইতে হবে যে আমি আপনার কাজ করছি। আপনি এটা বিতর্ক করে কোনো জনগণের নামে এগুলো করা হচ্ছে। একটু একটা বলতে চাই এখানে, আমরা বড় বড় রাজনীতিবিদদেরকে খুব কাছের থেকে দেখেছি। এটা খুব সুন্দর প্রশ্ন। এরকম আসলে এর মধ্যে খুব স্মল পোর্শন অফ পিপল থাকতে পারে, খুব অল্প দুই একজন। আমি বঙ্গবন্ধুর করব, এই জাতীয় মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু, ওনারা কিন্তু দেশের জন্য, জাতির জন্য, জনগণের নামে। আবার হাইয়েস্ট লেভেলে উঠার পরও দেখা গেছে, কাছের থেকে দেখলে বুঝবেন যে তার মূল উদ্দেশ্য কিন্তু নিজের ক্যারিয়ার ঠিক রাখা এবং পজিশন ঠিক রাখা, দলটাও সেকেন্ড। আমরা অনেক সময় দেখেছি দলের আইডিওলজিতেও বিশ্বাস করে না, ওই রাশিয়ান কমিউনিস্ট পার্টির থেকে শুরু করে অনেক, কিন্তু সে দলের উপরে উঠে গেছে। তার ব্যক্তি, আমি আমার পজিশন ঠিক রাখবো, এখান থেকে আমি সুযোগ নিব, আমার লিডারশিপ রাখবো, সেটা কিন্তু একেবারে সুন্দর কথা বলছো, এরকম কিন্তু টপ মোস্ট পজিশনে গিয়েও এরকম হয়ে যেতে পারে। জি, আমরা পেছন থেকে নিতে চাই। আমার নাম মিঠু, আমি একজন ছাত্র। আমি মেজর জেনারেল এম.এ. রশিদ স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই। পিকেটিং করতে গেলে তো প্রশাসন সময় মতো গুলি করছে, এই পরিস্থিতিতে বিরোধী দল কি করবে? পিকেটিং যদি সহিংস হয়, এই বিষয়টা বলতেই হয়, সেটি হচ্ছে রাষ্ট্রের কিন্তু একটা কোয়ার্সিভ ফোর্স হচ্ছে এটা লিগাল। প্রতিটা রাষ্ট্রের হচ্ছে সে তার পুলিশ, বিজিবি বা গোয়েন্দা বাহিনী, এটি হচ্ছে তাকে আমরা বলি লেজিটিমেট ফোর্স, এবং এই ফোর্সেরই একমাত্র গুলি করার লেজিটিমেট রাইট দিয়েছে সারা বিশ্বে, সংবিধানও দিয়েছে, আন্তর্জাতিক দলিলও দিয়েছে। এখন তার ক্ষমতা হচ্ছে সবসময় সরল বিশ্বাসে হইতে হবে, এবং যে কর্মচারীরা কাজ করছেন, যাদের হাতে এই গুলি করার ক্ষমতাগুলো দেওয়া হয়েছে, তো তাদেরকে সরল বিশ্বাসে কাজ করতে হবে, রাষ্ট্রের স্বার্থে কাজ করতে হবে। এখন যখন রাষ্ট্রের স্বার্থের বাইরে যদি দেখে যে আপনি পিকেটিং করছেন কাকে, যে স্কুলের বাচ্চা যাচ্ছে তাকে বোমা মেরে পিকেটিং করছেন, না তাকে ধরে বলতেছেন যে ভাই তুমি আমাকে সমর্থন করো, তুমি আমার সাথে থাকো,
তো এইটির ভেতরে পার্থক্য দেখেই গুলি চলবে কি চলবে না সেটা সেটা ঠিক তারা করা হয়। নির্ধারণ করে। জি। তবে সরল বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্যার মেজর জেনারেল রশিদ স্যারের কাছে আমি প্রশ্ন, আপনি একটু আগে বললেন যে আছে রাজনৈতিক দলগুলোকে হচ্ছে বিশ্বাস করতে পারতেছে না বলে অনুমতি দিচ্ছে না, তাহলে তো বিরোধী দলগুলোকে সরকারকে বিশ্বাস করছে না। এই না, বিষয়টা একটু পারস্পরিক ক্লিয়ার করেন। আস্থাহীনতার কথা আপনি বলছিলেন। আস্থাহীনতার কথা বলেছেন, এটা একটু ক্লিয়ার করেন। এটা ক্লিয়ার প্রবলেমটা করাতে তো কিছু হচ্ছে নেই, সেটি হচ্ছে যে আপনি সহিংস করবেন কিনা, আপনি সরকারকে বিশ্বাস করছেন কিনা সেটা যত না গুরুত্বপূর্ণ, সরকার হচ্ছে আপনাকে বিরোধী দলকে বিশ্বাস করছে কিনা সহিংসতার ব্যাপারে, সেখানে কিন্তু যারা এটাকে এনফোর্স করছে তারা কিন্তু দলীয় ব্যক্তি না, তারা হচ্ছে সরকারি বা রাষ্ট্রের কর্মকর্তা, পুলিশ বাহিনী। এখন তাদের কাছে বিভিন্ন রিপোর্ট আসে, গোপন রিপোর্ট আসে। এখন সেই গোপন রিপোর্টের ভেতরে তো আমাদের কাছে ওটা অ্যাক্সেস নাই। তো তারা যখন দেখে যে হ্যাঁ এরকম গোপনে কোনো ষড়যন্ত্র হচ্ছে, এটি হচ্ছে সহিংসতার জন্য হবে, তখন তারা এটাকে প্রিটেক্ট করবে, কোন সময় তারা এটাকে তাদের ইচ্ছার জন্য এটি তৈরিও করে। জি, আমরা স্যার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। মূল একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাদ রয়ে গেছে। আমরা বিকল্পের কথা বলছিলাম। বিকল্প গণমাধ্যম একটি বিকল্প, সামাজিক যোগাযোগ মাধ্যম একটি বিকল্প, ঘরে ঘরে গিয়ে কথা বলা একটা বিকল্প, দলীয় আলোচনা একটা বিকল্প, অন্য অনেক বিকল্প আছে রাজনৈতিক বক্তব্য জনগণের মধ্যে পৌঁছে দিয়ে জনমত সংগ্রহ করা। সেই বিকল্পগুলোর ব্যবহার কেন হচ্ছে না, বা সেগুলো ছাড়া আর কি বিকল্প হচ্ছে? ঘুরে ফিরে কিন্তু আপনি ওই জায়গায় চলে আসে। আপনি মনে করছেন যে আমরা কমপক্ষে একটা নিম্ন মধ্যমানের গণতান্ত্রিক পরিবেশে আছি, অথবা আমি যেটা বললাম স্যার, আমরা অনেক উন্নত মানের না, অনেক অথবা আমরা নিম্ন মানের গণতন্ত্রের মধ্যে আছি, কিন্তু আমরা তো এর মধ্যে নাই। আমরা তো আছি ওই যে বলেছি যুদ্ধ, তারা বলছে পলিটিক্স অফ অ্যানাইলেশন, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, যুদ্ধ সম পরিস্থিতিতে। সেখানে তো আমি এগুলি করতে দেবো না, কারণ ও সামান্য করলে আমি মনে করি যে আমার ক্ষতি হবে, সুতরাং আমি এগুলির মধ্যে যাব কেন, তাকে রুথলেসলি আমি দমন করব, এটাই স্বাভাবিক। এবং এখানে ওই ছেলেটি যে প্রশ্ন করেছে যে আমি গোয়েন্দা ইয়ের কথা বলবো, সেখানে যদি গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণভাবে করা হয় তাহলে তিনটি প্রশ্ন আসবে। গোয়েন্দারা এইরকম কোনো রিপোর্ট অ্যাটল দিছিল কিনা, না আমি মনের মাধুরী মিশায় বলছি যে ওরা দিছে, কেউ তো আমাকে চ্যালেঞ্জ করছে না। আর একটা হলো, দ্বিতীয় হলো গোয়েন্দারা যে রিপোর্ট দিয়েছিল সেখানে কি লেখা ছিল, সেগুলো কি প্রকাশ করতে পারে? আমি বলছি যদি আপনি পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ, কি লেখা ছিল। তৃতীয় হলো যে জিনিসটা লেখা ছিল সেটা কি যুক্তিযুক্ত কিনা। গোয়েন্দারা এখন অনেক কথা বলতে পারে। তো কথা হলো এগুলি হচ্ছে গণতান্ত্রিক পরিবেশের কথা, যে এসব নিয়ে পার্লামেন্ট যদি থাকতো, আজকে পার্লামেন্টে যদি বিরোধী দল থাকতো, তখন হয়তো তারা প্রশ্ন করে নিত যে আপনারা কি রিপোর্ট। কার্যকর সংসদ একটি বড় ইয়ে, কার্যকর সংসদ না থাকাতে এগুলি হচ্ছে। কার্যকর সংসদ করার জন্য আমি এখন এখানে বলবো যে এইখানে বিরোধী দলের একটা দায়িত্ব ছিল যাতে সংসদটা কার্যকর হয়। তারা যদি সেই রকম কিছু ব্যবস্থা করতে পারতো তাহলে ভালো হতো। জি, শেষ প্রশ্ন আপনার কাছে। বিকল্প আমরা এই পর্যায়ে নিতে পারছি না, আমাদের সময় শেষ। আমি যেটা বলতে চাচ্ছি বিকল্প হচ্ছে যে জনমানুষের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, যে কোনটা চাচ্ছে কোনটা চাচ্ছে না। উনি একটা প্রশ্ন করতে গিয়ে থেমে গেছেন যে জনপ্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্ব জায়গায় এই যে আজকে আমরা সংলাপ বলছি, আসলে এই সংলাপ কিন্তু সারা বছরই চলার কথা দুই দলের মধ্যে। সেই যে স্ট্যান্ডিং প্ল্যাটফর্মটা উনি বলেছেন সেটা হলো সংসদ। আমাদের এখানে গণতন্ত্র আছে, সংসদে দুই দল বসে না, তাহলে একদল, এটি তো আমাদের এই ডায়ালগ কখনোই করতে দিচ্ছে না। এখন আমরা বলছি কিসের উপরে ডায়ালগের স্ট্রাকচারটা কি সেটা আমরা জানি না, কি নিয়ে কথা বলবে এবং কি চাচ্ছে। আমি এটাও বলতে পারি, আমিও কনফিউজ ছিলাম 5ই জানুয়ারি ইলেকশন যখন বয়কট করলো বিরোধী দল এবং বললো এটা প্রতিহত করব, কেন? আমি খুঁজে পাইনি কোনো যুক্তি। কেন পাইনি? যে আপনি প্রতিহত করে তারপরে কি করবেন, তারপরে কি বোমা নিয়ে মাঠে নামবেন না অস্ত্র নিয়ে নামবেন, কোনটা? সেটি কিন্তু আমাদের কিছু বলা হয়নি। বলা হয়েছে যে প্রতিহত করেন, প্রতিহত হইল, হবার পরে কি হবে? দেশটা তো আমার আপনার সবার দেশ। সো এই যে রাজনৈতিক দলগুলো তাদের সুস্পষ্টভাবে তার বক্তব্য জনগণের কাছে দেয় না, কেন দেয় না? যেহেতু এটি হচ্ছে জনগণকে ধোঁকা দেওয়ার একটা রাস্তা খোলা রাখে। সেই খোলা রাখাটা বন্ধ করতে হবে। আজকে কি চান, প্রতিটা রাজনৈতিক দলকে বলতে হবে যে এইটা হচ্ছে আমার উদ্দেশ্য, আমি এইভাবে যেতে চাচ্ছি এবং আমি ক্ষমতায় গেলে আমি জনগণকে এইভাবে আমি নিয়ে যাব, আমি এইসব রাজনৈতিক দলের দুর্নীতি বন্ধ করব, এগুলো সবকে বলতে হবে সুস্পষ্টভাবে। দেখেন কোনো বক্তব্য নেই, শুধু বক্তব্য একটি, হরতাল, পেট্রোল বোম অ্যান্ড নির্বাচন অবরোধ। এটি গণতন্ত্র না। আমাদের ওই গণতন্ত্রের গভীরে তাকাতে হবে। আমরা এখন সচেতন নাগরিক, আমাদেরকে সহজে ধোঁকা দেবার সুযোগ
সৃষ্টি করা যাবে না, ওই জায়গাতে আমাদের সেই থাকতে হবে। বাস্তবতা হয়তো আমাদের রাজনীতিবিদ উপলব্ধি করতে পারছেন না। অসংখ্য ধন্যবাদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদাত হোসেন। আপনারা আমাদের সাথেই থাকবেন, কারণ আরেকটা বিরতির পর আমরা কথা বলবো টেলিভিশন টকশোর প্রভাব নিয়ে। তখন আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রোবায়েত ফেরদৌস এবং গাজী টেলিভিশনের টকশো উপস্থাপক জনাব অঞ্জন রায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা দেখছেন নিটল টাটা 3 গ। এ পর্যায়ে আমরা কথা বলবো টিভি টক শোতে যা কিছু আলোচনা হয়, যা কিছু নিয়ে বিতর্ক হয়, যে ধরনের সমালোচনা হয়, পরামর্শ দেওয়া হয়, সেগুলোর কোনো প্রভাব কি পড়ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরে, সাধারণ মানুষের উপরে, রাজনৈতিক দলের উপরে? আমরা টিভি টকশোর নানান রকমের প্রভাব, ইতিবাচক বা নেতিবাচক, সেগুলো নিয়ে আজ কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রোবায়েত ফেরদৌস এবং জিটিভি টকশো উপস্থাপক জনাব অঞ্জন রায়। তাছাড়া শুরু থেকে আমাদের সাথে আছেন নানা শ্রেণী পেশার মানুষ, তারাও আমার সাথে অতিথিদেরকে প্রশ্ন করবেন। জনাব রোবায়েত ফেরদৌস, আপনি টকশোর উপস্থাপনাও করেন, টকশোতে বক্তব্য রাখেন, অনেকের বক্তব্য শোনেন, নিজেও বক্তব্য দেন। এগুলোর কি কোনো প্রভাব পড়ে আসলে যাদের নিয়ে কথা বলা হয়, যেসব বিষয় নিয়ে কথা বলা হয়, নাকি লোকজন বলে যাচ্ছে আর জনগণ শুনে যাচ্ছে, এখানেই শেষ? না, টক শোকে যে প্রশ্ন আপনি করেছেন যে টক শোকে আমরা কিভাবে আসলে দেখব কিংবা কিভাবে পাঠ করব, আমি তো মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা গণতান্ত্রিক সমাজের জন্য। কেন গুরুত্বপূর্ণ? টক শোকে আমরা বলি এটা হচ্ছে পাবলিক স্ফিয়ার বা জনপরিসর। এটা জানেন যে জার্মানির বিখ্যাত দার্শনিক হেবারমাসের তত্ত্ব ছিল যে পাবলিক স্ফিয়ার তৈরি করতে হবে। পাবলিক স্ফিয়ার মানে হচ্ছে তিনি সপ্তদশ এবং অষ্টাদশ শতকে দেখিয়েছেন যে কফি হাউস এবং সেলুনে বিভিন্ন পেশা, শ্রেণী পেশার মানুষ আসতেন, তারা কথা বলতেন, মত বিনিময় করতেন, এবং সেগুলো হচ্ছে ফরাসি কিংবা জার্মানির পলিসি লেভেলে বড় ইনফ্লুয়েন্স রাখতো। বলছে সেই জায়গাটা এখন মডার্ন মিডিয়া হিসেবে টেলিভিশন সেই জায়গাটা নিয়েছে, এটা জনপরিসর, পাবলিক স্ফিয়ার। কাজে এখানে নানান ধরনের লোকজন রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, সমাজ নিয়ে কথা বলছেন, আবার জনগণ নানান ফর্মে কথাগুলো শুনছেন। এখন এই মানুষের কথা এবং জনগণের কথা, মানুষের কথা যারা এক্সপার্ট অপিনিয়ন নেই, এটাকে বলে আমি পুশ ফ্যাক্টর, আর জনগণের কথা হচ্ছে পুল ফ্যাক্টর। এই পুশ এবং পুল মিলে আসলে কী করতে চাই? আমরা সরকারের উপরে চাপ তৈরি করতে চাই যে সরকার জন্য তাদের পলিসিগুলোকে চেঞ্জ করে, আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো যদি শোনে। কাজে মডার্ন ডেমোক্রেসি টিকে আছে বলা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানকে চোখে চোখে রাখা। এই টকশোর মধ্য দিয়ে সরকার কিংবা বড় প্রতিষ্ঠানের কাজগুলোকে আমাদের এক্সপার্টরা যারা কথা বলেন তারা চোখে চোখে রাখতে চান, এবং জনগণের মধ্যে এটা একটা পাবলিক পলিসি নির্মাণে একটা চাপ তৈরি করার চেষ্টা করেন। এখন আমার যেটা মনে হয় যে অনেক কথা আমরা বলি, সরকার আদৌ শোনে কিনা? মানুষের উপর ইনফ্লুয়েন্স আছে, মানুষ কিন্তু সিদ্ধান্ত নিতে পারে মানুষের পলিসি লেভেলে। মানুষ বড় মন খারাপ করে যে এত কিছু বলার পরও সরকার কেন নড়ছে না। আর আলটিমেটলি তাহলে পুশ এবং পুল ফ্যাক্টর মিলে চাপটা তার করছে সরকারের উপরে। সরকারের দায়িত্ব হচ্ছে এটাকে পরিবর্তন করা, চেঞ্জ করা। সেইখানে একটা হতাশার জায়গা। আমরা অনেক কথা বলি, অনেক সমস্যার কথা বলি, সমস্যার সমাধান কি সেগুলোও বলে দিই না, আলটিমেট বাস্তবায়ন করতে হবে সরকারকে। শুধুই কি সরকার? বিরোধী দলের আন্দোলন নিয়ে এই মুহূর্তে এক ধরনের সমালোচনা আছে, সেখানে কি কোনো প্রভাব পড়ছে? সেই দায়িত্ব আমার মনে হয় যে সরকার এড়াতে পারে না। আজকে যদি সরকার সংলাপ শুরু করে, বিশ্বাস করেন পরের দিন অবরোধ উঠে যাবে। এবং গণতান্ত্রিক সরকারকে আমরা বলি গভর্নমেন্ট বাই ডিসকাশন। যত বড় সংকটও আলাপ করতে হবে। আজকে আলাপ শুরু করুক, আমি লিখে দিলাম, কালকে অবরোধ উঠে যাবে। সংলাপের আহ্বানটা সরকারের তরফ থেকে কিন্তু সংলাপ শুরু হবে, এরকম কোনো শব্দ কিন্তু আমরা আসলে পাচ্ছি না। সো টকশো থেকে এই যে কথা বললাম সংলাপ করতে হবে, আদৌ কি সরকার শুনবে? জনগণ কিন্তু তালি দিয়েছে, তারা কিন্তু তার মানে আমার তাত্ত্বিক আলোচনার ইম্প্যাক্টটা আপনি এখনই পেলেন। তারা তালি দিচ্ছে মানে তারা এটা চায়, সরকার হতে চাইবে না। জি অঞ্জন দা, আপনি অনেক দিন ধরেই টকশো করছেন এবং আপনার শোতে অনেক রকমের মানুষ আসেন, অনেক রকমের কথা বলেন, আপনি কি তার কোনো প্রতিফলন দেখতে পান? হ্যাঁ, আমাদের টকশোগুলোতে আমাদের এখানে যেটি আছে, যখন সরাসরি রাজনৈতিক নেতারাই কথা বলছেন দুপক্ষের, তারা কিন্তু নিজস্ব বৃত্তের বাইরে বের হতে পারছেন না। এবং আমাদের এখানে রাজনীতি যারা করেন তারা যখন কথা বলেন, তাদের নিজস্ব যে পার্টি লাইনের বিরুদ্ধে না যাক, অন্ততপক্ষে হয়তো অনুমাত্র ভিন্ন মতের জায়গাটি নেই। সেই কারণে মাঝে যারা কথা বলছেন তাদের কথাটি অনেক সময় হয়তো উভয়ের কাছে যাচ্ছে, এমনটি রয়েছে। কিন্তু এবং মানুষ আমলে নিচ্ছেন, বা যারা নীতি নির্ধারক তারাও কিছুটা হলে আমলে নিচ্ছেন বলে আমার মনে হয়। কারণ আমরা কিন্তু দেখেছি যে কিছু সমালোচনার ক্ষেত্রে সেটিকে সরকার বা যারা, আপনি বিরোধী দলের কথা বলছেন, বিরোধী দল তারা হয়তো কিছুটা নিয়েছেন, কিছুটা নেননি। ধরুন সরকারকে অনেক বিষয় আমরা বলি যেটি হয়তো সরকার অনেক সময় শুনছেন না, টকশোতে বারবার
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলা হয়েছে, কতটুকু শুনছেন না সেটা শুনছেন কি বন্ধ আছে হয়েছে? সেটি বন্ধ হয়েছে কিনা, অথবা ধরুন আমরা বিরোধী দলকে যখন বলেছি যে যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে পথ হাঁটবেন না, এটি বোধহয় আমরা কম বেশি সবাই বলছি, হ্যাঁ, সেটি কিন্তু বিরোধী দল শুনছেন না। তখন কিন্তু বিরোধী দলের যেমন ক্রসফায়ারের কথা বলে সরকারি দলের একজন ব্যাখ্যা দিচ্ছেন এর আগে হয়েছে, আর যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করবেন না বা আপনাদের ক্যাবিনেটে দুজন বেশ ভারী মাপের যুদ্ধাপরাধী ছিলেন বললে কিন্তু তখন আবার তারাও পাল্টা উদাহরণ খুঁজছেন। এই দুটো জায়গা আছে। এবং এখানে আমার আরেকটা মূল্যায়ন আছে, আমি জানি না রুবায়েত ভাই আমার সাথে একমত হবেন কিনা। আমাদের দেশে যারা কথা বলেন টকশোতে, যারা রাজনীতিবিদ কথা বলেন, তারা তাদের দল থেকে দায়িত্বপ্রাপ্ত। একটি দল যদি কাউকে তার কেন্দ্রীয় নেতা বানায় সেটি তার দলের বিষয়, তাকে আমরা মনে করব দলের প্রতিনিধি হিসেবে তিনি এসেছেন। কিন্তু আমাদের দেশে যারা আমরা বলতে পারি যেটাকে আমরা সমাজের কণ্ঠস্বর যে মানুষগুলোকে বলি, এখানেও কিন্তু ঘাটতি রয়েছে। কিন্তু রাজনীতির বাইরে যেসব বক্তার কথা আপনি বলছেন তারাও কি রাজনৈতিক বৃত্তের ভিতরে থাকছেন না? আমি ঠিক এই জায়গাটিকে স্পষ্ট করতে চাচ্ছি। ধরুন আমাদের রাজনীতি কিন্তু সরাসরি দুভাগ হওয়া অনেক দিন, মুক্তিযুদ্ধের সময় থেকেই এক ভাগে অধিকাংশ, এক ভাগে অতি নগণ্য, হাতে গোনা কতজন ছিলেন, হয়তো এখনো কোনো ভাগে বেড়েছেন কমেছেন, কম বেশি হচ্ছে। এবং এই মাঝে যারা কথা বলছেন তারাও কিন্তু কোনো একটি দলের দিকে পা দিয়ে অধিকাংশ ক্ষেত্রে কথা বলছেন, এবং কথা বলার কারণও রয়েছে। যদি তারা অধিকাংশই আয়নার দিকে তাকান, নিজেদের দিকে তাকান, তারা নিজেরাও কিন্তু ঠিক যে স্বচ্ছতার কথা যে মানুষটি হয়তো টকশোতে এসে বলছেন, সরকারের স্বচ্ছতার কথা, দুদকের স্বচ্ছতার কথা, বিচার বিভাগের স্বচ্ছতার কথা, আইন শৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা, আমাদের দেশে যারা সুশীল সমাজের বড় বড় মানুষ, তারা বেসরকারি প্রতিষ্ঠানের বড় বড় কর্তা বটেন, কিন্তু তারা তাদের নিজের জায়গায় কতটুকু প্রয়োগ করছেন এই জায়গায় যদি যাই, অর্থাৎ আমি যখন আয়নায় তাকাই তখন কিন্তু শ্রেণীর বক্তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটি সমস্যা আছে। যখন দুদলেরই ভালো মন্দ নিয়ে বলা হচ্ছে, তখন দুদল মিলে আবার তাকে রাজনীতি বিরোধী, গণতন্ত্র বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করছে। এখানে বোঝার ব্যাপারটি হচ্ছে যে এর মধ্যে গণতন্ত্র বিরোধী শক্তি রয়েছে আমাদের দেশে। আমরা ১/১১-তে দেখেছি, আমরা একটি বিশাল বিশাল শ্রেণীকে দেখেছি যারা গণতন্ত্রের জন্য, দুই নেত্রীর মুক্তির জন্য সোচ্চার হয়েছেন। রুবায়েত ভাই নিজে জানেন বিষয়টি। আবার তখনও কিন্তু এমন কিছু মানুষকে দেখেছি আমরা যারা এই রাজনীতি দিয়ে কিছু হচ্ছে না। বরং এইটি বলা ভালো। আমি যদি বলি টকশোর অনেক ইতিবাচক দিক, অনেক নেতিবাচক দিক আছে। আমি যদি বলি আমাদের টকশোগুলো মূলত হচ্ছে প্রো এলিট, প্রো আরবান, প্রো মেল এবং প্রো শিক্ষিত মানুষ, মানে এটা ধনিক অভিমুখীন, শহর অভিমুখীন, পুরুষ অভিমুখীন মানুষরা টকশোর প্রধান আলোচক হিসেবে থাকেন। এখানে কতজন নারী অর্থনীতিবিদ, নারী রাষ্ট্রবিজ্ঞানী থাকেন, কতজন কৃষক থাকেন, কতজন শ্রমিক থাকেন, ঢাকার বাইরে কতজন আলোচক থাকেন। কাজে আমাদের টকশোগুলো যারা প্রডিউসার কিংবা অ্যাঙ্কর যারা এগুলো প্রণয়ন করেন, আমরা কিন্তু অনেকখানি বায়াস। এটা হচ্ছে মালিকের অর্থনীতি হতে পারে, বিজ্ঞাপন দাতাদের চাপ হতে পারে, তারপরে আপনার টেলিভিশনের পলিসি হতে পারে। সব মিলিয়ে আপনি কিন্তু একটা আরবান, এলিট, একটা পুরুষমুখী একটা টক শো কিন্তু, এবং সেখানে সবার অ্যাক্সেস কিন্তু না। আমি যেটা আগে বললাম পাবলিক স্ফিয়ারের যে সংজ্ঞা দিয়েছেন হাবারমান, সেখানে হচ্ছে যে সেলুনে কিন্তু সবাই আসতে পারে, যে প্রত্যেকেই আসতে পারে, কফি হাউসে প্রত্যেকেই আসতে পারে। এটা হচ্ছে ওপেন টু অল, যে কোনো পেশা শ্রেণীর মানুষ সবাই যাবে, কথা বলবে, এবং কোনো এজেন্ডা থাকবে না, ওপেন তারা কথা বলবে। আমাদের এজেন্ডা আগে থেকে ঠিক করি, আমরা বক্তাদেরকে মুখ চিনে ঠিক করি। ওনারা কেন টক শোর আলোচক হিসেবে নাই? কেন বাংলাদেশের কৃষকরা নাই? ঢাকার বাইরে কি বুদ্ধিজীবী নাই? তারা নাই কেন? এবং দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন কম? অংশগ্রহণ আছে, এটা কিন্তু প্রো আরবান, আপনি শহর আছে যে তাদের আলোচনার বিষয় কি আমাদের সংশ্লিষ্ট না। না না, জনস্বার্থ সংশ্লিষ্ট। কিন্তু রুবায়েত ভাইয়ের সাথে আমি অনেকটা সুর মিলেই বলবো যে আমাদের যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছেন বা আমাদের যারা সব বিভিন্ন জায়গাকে নিয়ন্ত্রণ করছেন, তারা কিন্তু ঠিক তাদেরকেই চান যারা ঠিক কতটুকু বলতে পারে আমরা জানি। এবং অন্যদিকে আমি নিজে দায়িত্বশীলতার বিষয়ে কথা বলছেন, দায়িত্বশীলতা না, মানে খুব বেশি কঠোর কথা বলবেন না এমনটিও বটে। আপনি বলুন, যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে একের পর এক কথা বলেছি আমরা, কিন্তু যে এক পাওয়ালা কিশোর রাষ্ট্রের প্রতিপক্ষ হয়ে গিয়েছিল লিমন, আমি বেদনাবোধ থেকে এক পাওয়ালা কিশোর বলছি তাকে, সেই লিমনকে নিয়ে কিন্তু হয়তো হাতে গোনা একটু দুটি বেশি টকশো এই ছেলেটি আসলে করার আমরা সাহস পাইনি, কারণ সেখানে গণমাধ্যমের সোচ্চার ভূমিকার কারণেই কিন্তু গণমাধ্যমের সোচ্চার ভূমিকার সাথে গণমাধ্যমে আমরা যারা কাজ করি, আমাদের মধ্যে যে মধ্যবিত্ত মানুষ, যে কথাটি বলছেন যে কিছু শ্রেণীর চারপাশে ঘোরা, সেই জায়গাটি কিন্তু রয়েছে। 80 বছরের কৃতদাসকে আপনি স্বাধীনতা দিলেও সে কিন্তু তার প্রভুর বাড়ির থেকে খুব বেশি দূরে যেতে পারে না। এবং আমরা কিন্তু যদি আমাদের বেসরকারি গণমাধ্যমের দিকে তাকাই, সেখানে কিন্তু এক ধরনের আলোচনা আলাপ চললেও আমরা প্রত্যেকে কিন্তু হয় আমাদের সীমানাটা মাপতে চাই, অথবা আমরা প্রত্যেকে একটি কাল্পনিক সীমানা বানিয়ে সেই সীমানার সাথে কাল্পনিক ধাক্কা খেয়ে দাঁড়িয়ে বলতে থাকি এটাই তো আমার সীমানা ছিল। অর্থাৎ আমি অঞ্জন রায় ব্যক্তিগতভাবে বলবো, আমিও হয়তো ঝুঁকি নিতে অনেক ক্ষেত্রে পারি না। কেন এই মানুষগুলো আসেন না, এই প্রশ্ন যদি আমাকে এই মানুষগুলি করেন, আমার জোরহাত করে ক্ষমা চাওয়া ছাড়া এই মানুষগুলির কাছে কিছু করার নেই। কারণ আমি মুক্তবাজারের পণ্যের হিসাবে আমি খুঁজবো সেই তারকাকে
যে তারকা আসলে পরে বেশ লোকজন ও অমুক আছে একটু সুইচটা এখানে রাখি, এই ব্যর্থতা আমার এইটাও এবং এই ঠিক ব্যর্থতা ভুল আমার। চিন্তা। মানে এই স্বাধীনতার তারকাও- এই সীমানা তারকাও অথচ ঢাকার তারকা বাইরে কিন্তু আসে। স্বাধীনতার এই সীমানা তারকার talk show বাইরেও ক্ষেত্রে অনেক বেশি না, বিস্তৃত আমি সেটা বললাম, আমি দ্বিমত করছি এই কারণে তারকা মানেই কেবল ঢাকায় না, তারকা মানে কেবল পুরুষ না, আদিবাসী আলোচক তারকা হয়ে উঠতে পারেন ঢাকার বাইরে। সো আপনি কাকে কিভাবে নিয়ে আসছেন এটা আপনি এজেন্ডা না, না। সেটিং এর মধ্যে নির্মিত। রোবাদ ভাই, এক্ষেত্রে কেন বোধহয়- ধরে নিচ্ছেন যে সব তারকাগুলো এইখানেই থাকবে? না, না, ওনাদের রোবাদ মধ্যে ভাই, অনেক ভালো ভালো আপনি তারকা বোধহয়- আছে। কথা বলতে দেন। রোবাদ আমি ভাই- অনেক রিকশাওয়ালার সঙ্গে কথা বলেছি, অনেক ভালো বিশ্লেষণ করেন, অনেক টেলিভিশনের অ্যাঙ্করের চাইতে অনেক আলোচিত, অনেক ভালো বোঝাপড়া তাদের আছে। কাজে সেই সুযোগটা যদি আমরা দিতে না পারি, এটা আসলে মালিকের রাজনীতি, তাদের বিজ্ঞাপন তাদের রাজনীতি, এবং এটা চাইলে ভাঙা সম্ভব। যদি আপনারা চেষ্টা করেন এটা সম্ভব। রোবাদ ভাই, এখানে বোধহয় এটা আমাদের মাইন্ডসেটিং এর সমস্যা। আমার একটু ব্যাখ্যা করা দরকার আছে। আমি কিন্তু বলছি যে আমরা তারকার পেছনে ছুটি না, কিন্তু আমাদের মননটি ছুটছে, আমাদের ইন্টারনাল হয়তো ভাবনাগুলো ছুটছে। আমরা কিন্তু ঢাকার বাইরে থেকে তারকা পাচ্ছি না তাও নয়। সেলিম রেজা নিউটন যখন ঢাকা শহরে আসছেন, নিউটনকে কিন্তু একের পর এক টকশোয় কথা বলতে হচ্ছে। হাসান আইজুল হক যদি একদিন সময় দেন, আমি অঞ্জলিটুকু বলবো অনেককে কিন্তু যে ঢাকার হয়তো বাইরে অনেক- কানেক্ট করা হচ্ছে, হ্যাঁ, অনেক সংযুক্ত তারকা করা এবং হচ্ছে, সংযুক্ত এরকম করা বক্তব্য। হচ্ছে। জি, সুতরাং জি। আমরা আবারও তথাকথিত কিছু আমরা- বিখ্যাত পরিচিত মানুষের নামই বলা হচ্ছে। আমার কথা হচ্ছে সেইটা না। আমরা বোধহয় গ্রামীণ বক্তাদের বুদ্ধিজীবী দিকে বেশি সাধারণ চলে মানুষ যাচ্ছি। যে অসাধারণ সেই জায়গাটা জি, থাকছে জি, না। আমরা প্রভাবের Please. কথা বলছিলাম। জি, আপনি। আমার নাম রিনাল চক্রবর্তী, আমি একটা গণমাধ্যমে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে দুজনের কাছেই, আপনারা বিশেষ করে গণমাধ্যমের যেসব টক শো উপস্থাপক বা আলোচক আনেন, তারা গণমাধ্যমের কত পার্সেন্টকে, মানে গণমাধ্যম সম্পর্কে তাদের লেখাপড়া কতটুকু, এক্স্যাক্টলি। এবং জি। তারা যখন আসেন তাদের যে রাজনৈতিক বিবেচনা সেইভাবেই কথা বলেন। অনেক সময় মনে করেন একটি পত্রিকার থেকে সম্পাদক আসলেন, তিনি কিন্তু ফিল্ডে কাজ করেন না, ফিল্ডে কাজ করি আমি। অতএব জনগণের মনের কথা আমি জানি। যিনি ডেস্কে বসেন বা পত্রিকার সম্পাদনা করেন মালিক, ওনারা কিন্তু জানেন না। যার ফলে প্রভাবটা অনেক সময় যেইভাবে গণজনের মাঝে যাওয়ার কথা ততটুকু জি, যাচ্ছে না। আপনি কি একমত এইভাবে আমার আমি বক্তব্যের সাথে? চক্রবর্তী স্যারের সঙ্গে খুবই একমত। আমি একটু আগে যেটা বললাম ধান কি অসাধারণ ওনার শব্দ, বাক্য এবং বিশ্লেষণ। তো উনি কেন আমাদের টক শোর নিয়মিত আলোচক হয়ে উঠতে পারেন না? সেটি হচ্ছে একটা ক্ষমতায়নের জায়গা, যে আপনি এমপাওয়ার্ড আমরা করছি কিনা। এমন তিনি খুব চমৎকারভাবে বলেছেন। আমি বলি যে গণমাধ্যমে ইংরেজি আমরা বলি ম্যাস মিডিয়া, কিন্তু আপনি তো পার্টিকুলার ক্লাসকে নিয়ে আসছেন। এটা কি ম্যাস মিডিয়া নাকি ক্লাস মিডিয়া? কিন্তু ওই ক্লাসের লোকজন যদি গণমানুষের কথা বলেন, সমস্যাটা কোথায়? উনারাও তো গণমানুষের কথা, আপনি কেন ধরে নিয়েছেন কেবল এই 200 লোকই ঢাকা শহরে গণমানুষের কথা বলবেন? গণমানুষের কথা বলতে এক্স্যাক্টলি। এবং উনি যেটা বললেন যে প্রান্তিক মানুষের সঙ্গে সংযোগটা ওনাদের অনেক বেশি থাকে মাঠের মানুষের সঙ্গে, সেই বাস্তবতা দিয়ে তারা অনেক ঢাকা শহরে যারা থেকে এখান থেকে দেখছে তার চেয়ে অনেক ভালো বেশি গ্রাউন্ড রিয়ালিটি বলতে পারে। ধন্যবাদ। তো তাদেরকে আনতে হবে। আশরাফ ভাই, ঘটনাটা হচ্ছে আমি যেভাবে দেখি, আমি জানি না এই কথাগুলো বলা অনেক সময় হয়তো ঝুঁকিপূর্ণ আমরা যারা কাজ করে খাই তাদের জন্য, কিন্তু এক্ষেত্রে কিন্তু স্বাধীনতা দু রকমের আমার কাছে হিসাবটা হবে। আমি রোবায়ত ভাইয়ের মতো এত কিন্তু পড়াশোনা নিয়ে আমি আমার মোটা দাগে বুঝি। আমার স্বাধীনতাটা দু রকম, একটা হচ্ছে আমি যে স্বাধীনতাটি পাবো জানি, আরেকটি হচ্ছে আমার মনস্তত্ত্ব আমাকে যেটুকু স্বাধীনতা দিচ্ছে। এবং এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেমন মালিকদের আমরা বলতে পারি, এবং আমরা মালিকদের বলতে পছন্দ করি, কারণ আমরা মালিক বিরোধী এক ধরনের মালিক শ্রমিক একটি জায়গা রয়ে গেছে। কিন্তু তার সাথে সাথে আমি আরেকটা জিনিসকে যোগ করব, যে আমরা নিজেরা কতটুকু ঝুঁকি নিচ্ছি। আমার নিজের দেখা, আমি একটি শোয়ের কথা বলবো। আমি এর আগে আরেকটি টেলিভিশনে কাজ করতাম, যেদিন বিশ্বের মানে অচ্যুত নিগৃহীত মানুষ দিবস ছিল, সেই দিন আমার অনুষ্ঠানে অতিথি ছিলেন একজন দৌলদি থেকে আমাদের এক বোনকে আমি ডেকে নিয়ে এসেছিলাম। তিনি পেশায় যৌনকর্মী। আমাদের সাথে ছিলেন যে একজন উভলিঙ্গ মানুষ, যাদেরকে আমরা ভদ্রলোকরা মানুষ বলতে বিরক্ত প্রকাশ করি, এবং আরেকজন নিশ্চয়ই তার প্রাসঙ্গিকতা ছিল। হ্যাঁ, প্রাসঙ্গিকতা, কারণ এই অচ্ছুতদের নিয়ে সেদিন দিবসটি ছিল। এবং একজন ভদ্রলোক যিনি আমাদের এই সমাজকে পরিচ্ছন্ন করেন, কিন্তু তাদের আমরা নিম্নবর্গের মানুষ বলি, সুইপার। এবং আমি দেখলাম যে ওই টেলিভিশনের যিনি নীতি নির্ধারক, তিনি কিন্তু আমাকে SMS করেছেন প্রোগ্রাম চলাকালে। আমার একটা বদ্ধপাঠ আছে, ফোনটা আমার সামনে থাকে সাইলেন্ট মোডে, আপনি জানেন সকল। তিনি যে ওয়েল ডান গুড। এবং আমার ওইখানে মজাটা হলো, তারপরে একজন অত্যন্ত বিশিষ্ট ভদ্রলোক যখন আসলেন, কোনো একটি দল করেন, তিনি পরদিন বলছেন যে তোমরা যেখানে কলগাল বসাও সেখানে আমাকে বসাচ্ছ কেন? সুতরাং আমরা যখন যুদ্ধ করতে যাই, এই শ্রেণীর গন্ধ অনেকের গায়ে, আমাদের সবার গায়ে। জি জি, আপনি। আমি প্রশ্ন করতে যাচ্ছি বিজ্ঞ আলোচক বৃন্দের কাছে, সেটা হচ্ছে চক্রবর্তী স্যারের সাথে আমি মিল কথার সুর টেনেই বলছি যে আমাদের টকশোতে যেসব রাজনৈতিক নেতাকর্মীরা আসেন, তারা যে ভাষায় কথা বলেন, আমরা এবং আমাদের নেক্সট প্রজন্ম
সেখান থেকে আসলে কতটুকু কি শিখবে? জি, ধন্যবাদ আপনাকে। যে ভাষায় তারা কথা বলেন, মার্জনা করবেন, তার থেকে খারাপ ভাষা কিন্তু তারা জনসভায় বলেন। এটুকু খেয়াল করুন। টকশো আছে বলে অন্তত এই বাজারেও যখন বিএনপিকে নেতৃবৃন্দকে আমরা টকশোয় পাচ্ছি না কম বেশি, তাও কিন্তু আমরা চেষ্টা করছি, এবং টকশো আছে বলে অন্তত পক্ষে দু দলের মানুষ টুকটাক কথা বলেন। এবং আমার বিশ্বাস এখন যে টকশোর ভাষা রাজপথের বক্তব্যের ভাষার থেকে এখনো অনেক সুন্দর আছে। ভাষাটা যাই হোক না কেন, সেই ভাষাটা কতটা বিশ্বাসযোগ্য উপায়ে তুলে ধরছেন, তার মধ্যে তথ্য আছে কিনা, যুক্তি আছে কিনা, অসত্য ভাষণ আছে কিনা, এগুলো তো প্রভাব পড়ার ক্ষেত্রে, জনগণ নেয়ার ক্ষেত্রে একটা বড় ব্যাপার। আপনার অভিজ্ঞতা কি বলে, সব ক্ষেত্রে কি এই উপাদানগুলো থাকে? খুব চমৎকার প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা মনে করি কি যে গণতন্ত্র হচ্ছে এটি সরকার ব্যবস্থা, কেবল সরকার ব্যবস্থা না, গণতন্ত্র হচ্ছে একটা মূল্যবোধ, একটা ওয়ে অফ লাইফ। আমি জীবনকে, আমার সমাজকে কিভাবে দেখি, সেই মূল্যবোধের মূল কথা হচ্ছে টলারেন্স, সহিষ্ণুতা, অন্যের মতকে শ্রদ্ধা করা। যেটা ভলতেয়ার বলেছিলেন যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি, কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু আমি নিজেই একটা টক শোর ভিকটিম। আমি বলবো যে দুজন আওয়ামী লীগ এবং একজন বিএনপির পলিটিশিয়ান, আমি তাদেরকে কিন্তু থামাতে পারিনি। আমি আমার প্রডিউসারকে বলেছি যে বেলায়েতে এই প্রোগ্রামটি বন্ধ করো, পরে সে প্রোগ্রাম বন্ধ করেছে। একজন আরেকজনের চোখ তুলতে চেয়েছেন, আরেকজনকে তো দেখিনি, সেও খুব ভয়ঙ্কর। তার মানে কি, যে ডেমোক্রেটিক ভ্যালু যেটা বললাম, মূল্যবোধ, আমি আপনার সঙ্গে দ্বিমত করবো তবু যে কথা বলতে দিব, সেই মূল্যবোধ কিন্তু দেখি না। আর অনেক আলোচক আসেন অপ্রস্তুত হিসেবে আসেন, অনেক অ্যাঙ্করা বসেন যারা এই বিষয়ে পড়াশোনা করেন না, তারা এখানে বসে যাচ্ছেন। কাদের অপ্রস্তুতির ঘাটতি আছে, গণতান্ত্রিক মূল্যবোধকে নিজের ভেতরে নেওয়ার ক্ষেত্রে অনেক ঘাটতি আছে। এগুলো যদি পূরণ করতে পারি, তাহলে একটা ফর্মাল ডেমোক্রেসি থেকে সাবস্টেন্টিভ ডেমোক্রেসি, মানে সত্যিকারের গণতান্ত্রিক সমাজ আমরা নির্মাণ করতে চাই। কাজে টকশোকে আমি খুব সিরিয়াসলি নেই, যে প্রতিদিন এবং প্রতি রাতে আমরা একটু একটু করে গণতন্ত্র চর্চা করছি এই টকশোর মধ্য দিয়ে। এটা অনেকদিন সময় হতে লাগবে, যে আমি খুব আশাবাদী, যেটা অন্য আর কোথাও হচ্ছে না। জি, আপনি প্যানেলিস্ট দুই, আমার নাম মোহাম্মদ মোয়াল্লেম হোসেন, আমি একজন ছাত্র। প্যানেলিস্ট দুইজনের কাছে আমার প্রশ্ন, 1990 সালের এরশাদের পরবর্তী সময়ে আমরা আসলে গণতন্ত্রের চর্চা শুরু করি, কিন্তু এই দীর্ঘ সময়ে টকশোর মাধ্যমে সরকারের উপর প্রভাব পড়ার কারণে সরকার কোনো পলিসি চেঞ্জ করেছে কিনা, এরকম কোনো উদাহরণ কি আছে? যদি থাকে তাহলে ভাববো যে টকশোর পজিটিভ একটা দিক আছে, যদি না থাকে তাহলে টকশো মিথ্যা, মানে শুধু একটা এই মুহূর্তে কোনো ইতিবাচক প্রভাব সরকার অবশ্যই। আমি যদি একদম ক্রুড এক্সাম্পল দিই, তাহলে দেখবে যে সরকার টকশোকে আটকানোর জন্য এবং টেলিভিশনকে আটকানোর জন্য একটা সম্প্রচার নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছিল প্রায়। এবং টকশোতে আমরা কথা বলা, সিভিল সোসাইটিতে কথা বলা, সেমিনার সিম্পোজিয়ামের মধ্য দিয়ে সেটাকে অনেকখানি আটকে দেওয়া যাচ্ছে। এবং তথ্যমন্ত্রী এখান থেকে পিছনে ফিরে বলছে যে না, একটা সম্প্রচার কমিশন হবে, তারা মিলে নতুন করে নীতিমালা নির্মাণ করবে। টকশোর একটা বড় এক্সাম্পল। তারপরে ধরেন যে বিশ্বজিতের হত্যাকাণ্ড টিভিতে দেখিয়েছে এবং মানুষ কিন্তু আলোচনার ঝড় তুলেছে, সরকার কিন্তু বাধ্য হয়েছে সেগুলো ধরবার জন্য। নারায়ণগঞ্জের ঘটনা দেখেন, মানুষ কিন্তু কোনো ছাড় দেয়নি আসলে। যখন পার্লামেন্ট ঠিকমতো কাজ করছেন, অনেক মনে করেন টকশো যেটা বিকল্প পার্লামেন্টের মতো কাজ করছে, এবং যেখানে বিরোধী দল থেকে শুরু করে অন্য রাজনীতিবিদরা কথা বলার সুযোগ পাচ্ছে। এবং গণতান্ত্রিক সমাজে হচ্ছে সরকারকে চোখে চোখে রাখতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্স দিতে হবে। অ্যাবসলিউট যদি হয়ে যায় তাহলে কিন্তু সরকার যা খুশি তা করবে। যে কোনো ক্ষমতার জায়গায় হচ্ছে স্বৈরাচারী হয়ে যাওয়া। সেটাকে আটকানোর জন্য যখন পার্লামেন্ট কাজ করছেন, আমার মনে হয় পার্লামেন্টের সঙ্গে তুলনা দিব না, ক্ষুদ্র অর্থ হলো পার্লামেন্ট যে কাজটা করে, একটু চেক অ্যান্ড ব্যালেন্স রাখে, বিকল্প চিন্তা দেয়, মাল্টিপল ভয়েসেস দেয়, সেইটি হয়তো টকশো যোগান দিচ্ছে। আপনার কি কোনো ফলাফল পাওয়ার কথা মনে পড়ছে? ফলাফল পাওয়ার কথা যেটি আসছিল, কথাটি আমার মনে হচ্ছে তিনটি বিষয় আমি সামনে আনবো। বিশ্বজিৎ, লিমন কিংবা যে গণমাধ্যম নীতিমালা নিয়ে রোবাদ ভাই বললেন, গণমাধ্যম নীতিমালা একটি থাকা উচিত একটি দেশের, অবশ্যই, কিন্তু সেই গণমাধ্যম নীতিমালাটি গণমাধ্যম যারা কাজ করেন তাদের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত, কোনো আমলার পরামর্শ অনুযায়ী না। এবং এই ক্ষেত্রগুলো, বা আপনি ধরুন রামপাল নিয়েও কিন্তু আমরা দেখেছি যে সরকার ব্যাখ্যাগুলো দিয়েছেন। কারণ আমাদের দেশের সংকটটি হচ্ছে আমাদের রাজনীতিবিদরা বড্ড বেশি রকম একচক্ষু, তাদের বক্তব্যের ভিতর যুক্তির চাইতেও অন্যান্য হাতিয়ারগুলো বেশি। না, এটা আপনি শুরুতে বলছিলেন যে রাজনৈতিক বক্তা যখন থাকেন কোন দলের, তিনি তার দলের পক্ষে বলবেন, দলের পক্ষে, এবং এক ধরনের আমি জানি না অন্য পেশার যারা আসছে, যাদের কাছ থেকে একটা ভারসাম্যপূর্ণ বক্তব্য আশা করে প্রশ্নগুলো যখন আসছে, সেটা কি থাকে? বা আপনি ধরুন টিপাই মুখ নিয়ে যখন একের পর এক রোবাদ ভাই মনে আছে আমাদের, একের পর যখন কথা হয়েছে, সরকার কিন্তু তার ব্যাখ্যার জায়গাটি দিয়েছেন। এবং এক্ষেত্রে আবার কি, যে আমরা যতটি সহজে সরকারের কাছে ব্যাখ্যা চাই, ততটি সহজে কিন্তু আমরা সরকারের বিরোধী পক্ষ যারা আছেন তাদের কাছে ব্যাখ্যা চাই না। আর আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে 1990 সাল থেকে হয়তো বাংলাদেশে নির্বাচনী গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, কিন্তু এই টেলিভিশন টকশোর বয়স বোধ করি খুবই কম, এখনো 10 বছর হয়েছে কিনা আমাদের ভাবতে। এবং সেই তুলনায় কিন্তু সাড়া আছে বলে এই কর্পোরেট যুগে, এই মুক্তবাজারের যুগে যখন সবকিছুই পণ্য, আমাদের ভাবনাগুলোও পণ্য হয়ে ওঠে বা পণ্য বানাতে পছন্দ করি আমরা, তখন কিন্তু টকশোগুলো টেলিভিশনের প্রাইম টাইমকেও দখল করে নিচ্ছে। জি, আরেকটা প্রশ্ন আমরা যে পেছনে, এই যে আপনাকে। আসসালামু আলাইকুম, আমি তাসলিমা নর্দার্ন ইউনিভার্সিটি থেকে পড়তেছি।
সবার কাছে আমার প্রশ্ন যে টকশোর মাধ্যমে কি আমাদের রাজনীতি কি সামনের দিকে এগিয়ে যাবে নাকি পিছনের দিকে আগাবে? জি, আপনার প্রশ্নের উত্তরটা আমরা শুনবো একটা বিরতির পর। আপনারা দেখছেন নিটল টাটা 3 গ। আমরা কথা বলছি টেলিভিশন টকশোর প্রভাব নিয়ে, ইতি বা নেতিবাচক। আমাদের সাথে আছেন রোবায়েত ফেরদৌস এবং অঞ্জন রায়। আশা করছি বিরতির পরও ফিরে এসে আপনাদেরকে পাবো। আপনারা দেখছেন নিটল টাটা 3 গ। আমরা কথা বলছি টেলিভিশন টকশোর ইতি এবং নেতিবাচক প্রভাব নিয়ে। আমাদের সাথে আছেন রোবায়েত ফেরদৌস এবং অঞ্জন রায়। রোবায়েত ফেরদৌস, বিরতির আগে যে প্রশ্নটি ছিল, কারণ টকশোতে সবচেয়ে বেশি আলোচনা হয় রাজনীতি নিয়ে, সেই আলোচনার কি কোনো প্রভাব আমাদের রাজনীতিতে পড়ছে? না, সেটা তো পড়ছে, কিন্তু দেখুন উনি তাসলিমা যে প্রশ্ন করেছেন, তিনি আসলে একটা সুষ্ঠু রাজনীতি চান, একটা সত্যিকারের গণতন্ত্র চান, কিন্তু সেই যে জার্নিটা এটি কিন্তু সহজ না, এটা অনেক সময় হয়তো লাগবে। যেরকম বলছে 90 মাত্র শুরু করেছে, ইউরোপ আমেরিকার 200-250 বছর ইতিহাস, কাজে একটু একটু করে হয়তো চেঞ্জ হচ্ছে। গণতন্ত্রের জন্য হচ্ছে কি ইনফর্ম সিটিজেন, মানে জনগণ কিংবা নাগরিকরা কতটা তথ্য জানে, কতটা তথ্য সমৃদ্ধ। যে দেশের জনগণ যত বেশি তথ্য জানে, পলিটিক্স সম্পর্কে যত বেশি ওয়াকিবহাল, সে তার ভোট ব্যবহার ক্ষেত্রে, তার অধিকার সম্পর্কে, রাইট সম্পর্কে অনেক বেশি সচেতন হবে। তো টকশোগুলোর মধ্য দিয়ে মানুষের যে পলিটিক্যাল লিটারেসি, এই যে রাজনীতি সম্পর্কে যে সাক্ষরতার জ্ঞান, সেটি একটুখানি হলো বাড়ছে, সেটা খুব ইম্পর্টেন্ট। আর দেখবেন যে মানুষ হচ্ছে, আমি দেখেছি যে তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে, কিন্তু বলা হচ্ছে বিভ্রান্তিকর তথ্য, আবার পাল্টা বিভ্রান্তি যারা ছড়াচ্ছে তাদের উল্টো যুক্তি দিয়ে সেটাকে আবার মোকাবেলাও করা যাচ্ছে। আপনি দেখেন একটা পত্রিকায় ছিল যে কাবা শরীফের ছবি দিয়ে আরেকটা পত্রিকা কিন্তু বের করে দিয়েছে। সো একটা ব্যালেন্স কিন্তু হয়। একতরফা আপনি কথা বলে যান, মানুষ কিন্তু সুইচটা আস্তে করে অফ করে আরেকটা টেলিভিশন কিন্তু চলে যাবে। কাজে যে পলিটিক্যাল পারসেপশন যে মানুষের তৈরি হয়, সেখানে আমার মনে হয় টকশো অনেক বেশি বড় ভূমিকা রাখে। এবং আরেকটা বলবো যে ব্যক্তিগতভাবে, যেমন আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমি যখন নানান জায়গায় যাই, গ্রামে, নানান জায়গায়, বিদেশে যাই, আমি দেখি আমাকে চিনে টেলিভিশনের টকশোর অ্যাঙ্কর হিসাবে। আমার আইডেন্টিটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অডিয়েন্সের কাছে। তার মানে ইম্প্যাক্টটা কতটুকু? প্রবাসীদের মাঝে বিশাল ইম্প্যাক্ট। এই কারণে প্রবাসীদের মনটা পড়ে থাকে না এই দেশে, তারা সারাক্ষণ টিভিগুলো দেখে, তারা অনেক প্রশ্ন করে, আপনাকে অনেক প্রশ্ন করে, সেটা বড় ব্যাপার। আর গ্রামীণ জনগণের মধ্যে চা স্টলে যারা কাজ করে, বিভিন্ন ধরনের বাসে চালায়, তারা দেখছে যে আমাকে চেনে, আমার নামটা জানে। সো এই আমার নাম জানার মধ্যে ইম্প্যাক্ট হচ্ছে, সেটা বলছি না, তার মানে তারা টকশো দেখে। আর যেহেতু দেখে, দীর্ঘদিন দেখার ফলে তার মধ্যে একটা প্রভাবও পড়তে পারে। একটা বড় এক্সাম্পল আমি পরে আপনাকে বলবো। টকশো দেখার কারণ কি এটা, যে আমরা খুব বেশি রাজনীতি প্রিয়, ভালো মন্দ যাই হোক আমাদের রাজনীতি ধরন, কিন্তু মানুষ রাজনীতির কথা শুনতে, অবশ্যই আমরা রাজনীতি প্রিয়, কারণ আমরা কিন্তু, আমার নিজের একটি উদাহরণ দিয়ে, যেটা দেশের বাইরের কথা বলছিলেন, থাইল্যান্ডের রাজনীতিতে ব্যাপক টালমাটাল চলছে বেশ কিছুদিন ধরেই। তো ওখানকার একজন ট্যাক্সি ড্রাইভারকে যখন জিজ্ঞেস করছিলাম যে তোমাদের পলিটিক্সের খবর কি, সে তার উত্তরে বললো, আমার তো এখন এটা নিয়ে ভাবার সময় নেই। কিন্তু আপনি যদি বাংলাদেশে একটি 12 বছরের কিশোরকে এখন জিজ্ঞেস করেন বা কিশোরীকে এখন জিজ্ঞেস করেন, দুই কথা হলে সে কিন্তু বলতে পারবে, সে টুকটাক বলে যাবে। এবং দ্বিতীয় কথা, এই বলে যাওয়াটি আজকে না, আমাদের ইতিহাসটা কিন্তু রাজনৈতিক ইতিহাস। আমরা একসময় যে উপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, পাকিস্তান প্রতিষ্ঠা, অপরাষ্ট্র পাকিস্তানের থেকে বের হয়ে বাংলাদেশে অভ্যুদয়, আমরা কিন্তু একদম রাজনৈতিক জার্নি করতে করতে এগিয়ে এসেছি। এবং যে কারণেই আমাদের সাধারণ মানুষদের মধ্যে অসম্ভব রাজনীতি নিয়ে কথা বলবার আগ্রহ রয়েছে, রাজনীতিকে জানার আগ্রহ রয়েছে। আর টকশোর ক্ষেত্রে আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে টকশোর কারণে কিন্তু আমরা গণমাধ্যমে কি ঘটতে অতীতে, যদি আমরা প্রিন্ট মিডিয়ার কথা ধরি, যে হয়তো একদম শীর্ষ নেতাদের 5-7-10 জনের ছবি ছাপা হতো, উভয় দলেরই বা বিভিন্ন দলের, তাদের মানুষ এখন নানান পর্যায়ে, কিন্তু এখন কিন্তু টকশোর কারণে একজন সেন্ট্রাল কমিটির মেম্বার, আওয়ামী লীগ বা বিএনপির বা ভালো বলেন সিপিবির বা বাসদের বা অন্য কোনো সংগঠনের, জাতীয় পার্টি, তাদেরকে কিন্তু সাধারণ মানুষ চেহারায় চেনেন, যেটি রোবায়েত ভাই বলছেন। এবং সাধারণ মানুষ, এবং অবাক লাগে প্রবাসীরা যখন তাদের কষ্টের পয়সা, একদম ঘাম ঝরানো পয়সা খরচ করে ওভারসিজ কল করে জিজ্ঞাসা করছেন, ভাই এটা অমুক বললো কেন। যে আমাদের প্রবাসী ভাইরা যখন দেশের বাইরে যাচ্ছে, ছেকে ধরছেন যে ভাই এইটাই অমুক, এইটা অমুক। এবং এই যে তাদের ভালোবাসার জায়গাটা, প্রত্যাশার জায়গাটা, সেটাই টকশোকে, সেটাই টকশোর বোধহয় সাফল্যের জায়গা। জি, আমরা প্রশ্ন নিতে জি আপনি। শাহরিন, আমি সাধারণ জনগণ হিসাবে আমার এটাই প্রশ্ন যে জনগণ কি টকশো চায়? টকশো না, অবশ্যই এই রাজনৈতিক অস্থিরতার সমাধান চায়। কতটুকু সমাধান আমরা পাচ্ছি? আসলে কি পাচ্ছি?
জি রুবাইল ফেরদৌস। না, সেটিতে আমরা শুরু করেছিলাম যে টকশোর মধ্যে আলোচকরা সমস্যাকে তুলে ধরেন, বিশ্লেষণ করেন, সমস্যার গভীরে খতিয়ে দেখেন এবং একটা সুপারিশ দেওয়ারও চেষ্টা করেন। কিন্তু সেই সুপারিশটা বাস্তবায়ন করার দায়িত্ব আসলে যারা ড্রাইভিং সিটে বসে আছেন, মূলত সরকার এবং রাজনৈতিক দলগুলোর মূল জায়গাটা, বড় বড় প্রতিষ্ঠানের যারা প্রধান, তারা আসলে কতটুকু জনগণের এই ব্যাপারটাকে দেখবেন এবং দেখবেন না তার উপর নির্ভর করে। তবে এটা হচ্ছে পলিটিক্যাল প্রেশার তৈরি করতে হবে। জনগণ যদি সচেতন হয়, ইনফর্মড হয় এবং তারা যদি চাপ তৈরি করতে বাধ্য করে, তাহলে সরকার সম্পর্কে আব্দুল্লাহ আবু সাইদ খুব চমৎকার বলছেন, সরকারকে বলছেন এটা জগদ্দল পাথর, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে পাথরটা আবার গোল। সো একটু যদি ধাক্কা দেন, এই পাথরটা গড়িয়ে কিছু দূর যেয়ে আবার থেমে যায়। সো আবার এটা হেইও বললে আবার কিছু দূর যায়। সরকার নিজে থেকে কোনো কাজ করবে না, আপনাকে হেইও বলতে হবে। যে সেই হেইও টকশো হয়তো একটু হেইও করে দেয়, জনগণ যদি এটা হেইও করে তাহলে এই পাথরটা হয়তো গড়াবে। আর আমি যেটা বড় এক্সাম্পল দিব, একটা আমাদের এক বন্ধু, তিনি সাংবাদিক ছিলেন, তিনি ইন্ডিয়াতে পড়তে গেছিলেন 1 বছরের জন্য জার্নালিজম পড়তে। তো তার বাসায় একটা টেলিভিশন ছিল ওই সময়, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কেবল বিটিভি, কোনো ডিশ কানেকশন ছিল না। তো সেইটা উনি একটা তার কাজের বাসায় ডোমেস্টিক হেল্প তাকে দিয়ে যায়। ভেরি ইন্টারেস্টিং, সে ওই সময় ছিল একটু বিএনপি পন্থী ছিল, সে ফিরে এসে দেখলো সে কট্টর আমলিক হয়ে গেছে। তার অন্যতম কারণ হচ্ছে বিটিভি কেবল আওয়ামী লীগের খবর দিচ্ছে এবং কোনো ডিশ কানেকশন নাই, কিভাবে প্রতিদিন টিভি দেখে দেখে টোটাল চেঞ্জ হয়ে গেছে। এটা এত ক্রুড এক্সাম্পল আমার মনে হয়েছে যে মিডিয়ার ইম্প্যাক্ট আসলে মনোজগতে একটি বড় অভিনিবেশ রাখে তারা। সেই কারণে হয়তো বিটিভি সবসময় একতরফা অবস্থান গ্রহণ করে। জি আপনি। শাহজাহান চৌধুরীর স্বপন, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের দুজনকে, যে স্যার যেটা বলছেন হেইও করিয়ে আমরা চলবো, ডিজিটাল বাংলাদেশে এভাবে আর কতদিন এভাবে করলে আমাদের পরিবর্তনটা আসবে জানতে চাই। জি আমার মনে হয় এটা অনেক কঠিন প্রশ্ন, কিন্তু কোনো উপায় আসলে নাই। এটা বলা হয় যে 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক। পুরো পৃথিবীতে গণতন্ত্রের যে জার্নি এরকমই, খুব কষ্ট, ঝঞ্ঝা, বিক্ষুব্ধ। এটা বলা হয় জ্যামিতির মতো, সহজ কোনো রাস্তা নাই। দেয়ার ইজ নো ইজি রুট টু ডেমোক্রেসি। আসলে অনেক কষ্ট করতে হবে, স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। তবে টকশোর কেন প্রভাব, এটা আমি নিজে ভাববার চেষ্টা করেছি। এটা হচ্ছে ভারত উপমহাদেশের তো অংশ আমরা, আমাদের একটা ওরাল হিস্ট্রিতে অনেক আমরা কথা বলি। আপনি দেখেন রামায়ণ দেখেন, মহাভারত দেখেন, 1000 বছর টিকে আছে, লিখিত স্ক্রিপ্ট ছিল না, মানুষ মুখে মুখে নটনটিরা বয়ান করতো, কথা বলতো, এই করে করে রামায়ণ মহাভারত। কাজে যে ওরাল, এই যে কথা বলা, এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানুষ কথা বলতে চায়, কথা শুনতে চায়। কাজে টকশোকে যদি পজিটিভ ওয়েতে ম্যানিপুলেট করতে পারি, এর ইম্প্যাক্টটা গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য অনেক বেশি হবে। তবে সহজ সমাধান আশা করেন না, এটা অনেক দূর আমাদের যেতে হবে। জি অঞ্জনদা যোগ করতে চাই। আমি যেটি বলছি যে দেখেন, এখানে আমার যেটা মনে হয় যে এই ধাক্কাটা যে আমাদের দিতে হবে, এই ধাক্কাটা কিন্তু দুটি কেন্দ্রে। আমি শুধু সরকার ভাবি না, এখন আমাদের ভাবনার জায়গাটি এরকম যে আমাদের একটি সরকার রয়েছে, সেই সরকার রয়েছে, আছে, থাকবে, হয়তো থাকবে না, এটি আলাদা বিষয়। কিন্তু একটি দেশের সরকারই তো শুধু নয়, সরকার, বিরোধী দল বা অন্যান্য ছোটোখাটো মাঝারি যে দলগুলো থাকে যারা ভোটের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেন, তাদের সবাই মিলে কিন্তু একটি দেশ এবং সবাই মিলে থাকার বিষয়টি আছে। কিন্তু সেক্ষেত্রে আপনি ধরেন যে আমরা ডিজিটাল বাংলাদেশকে বলছি, এবং এক্ষেত্রে আমি নিজেও বলবো যে আমি যদি হিসাব করা যায় যে গত 8 বছরে হয়তো আমি যতগুলো টকশো করেছি, এর ভিতরে একদিনও কি আমি চিন্তা করেছি, কথা বলবো আমরা, যে এখন সুনামগঞ্জের গ্রামে যখন প্রচণ্ড রকম পানি থাকে বর্ষার, তখনও 1 মিনিটে টাকা পাঠানো যায় কোনো কুরিয়ার সার্ভিস ছাড়া পোস্ট অফিস থেকে, সেটা কিন্তু আমরা বলছি না। কিন্তু আর আমাদের রাজনীতিতে যেটা আছে, আমার মনে হয় ধাক্কাটা উভয় দিক থেকে যদি আমরা জারি রাখতে পারি, সরকার সামনে আমি বলি যে গত নির্বাচন নিয়ে নানা রকম প্রশ্ন আছে, আমরা সরকারকে ধাক্কা দিয়ে বলতে পারি আপনারা ভাই একটা সবাই মিলে নির্বাচন করেন, আপনার তত্ত্বাবধায়ক সরকার করেন না করেন, বিশ্বস্ত নির্বাচন করেন। আর একটা ধাক্কা কিন্তু বিরোধী দলকেও দিতে হবে যে একটি বিশ্বস্ত নির্বাচন করেন, পকেট থেকে রাজাকার সরান বা সরকারের পকেট থেকে স্বৈরাচার সরান। অবশ্যই আবার স্বৈরাচারের থেকে রাজাকার কিন্তু কয়েক ডিগ্রি বেশি বিপজ্জনক। এই চাপটি দিতে। হ্যাঁ, একটা প্রশ্ন নিয়ে আমি বলতে চাচ্ছি যে আমাদের এখন গণমানুষের যে আছে চাওয়া, রাজনৈতিক উত্তেজনাটা কমানো, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হচ্ছে, টকশোতে হচ্ছে, সাধারণ জনগণ বলতেছে, যারা বার্ন ইউনিটে পুড়ে যাচ্ছে তারা কাকুতি করতেছে। আমার কথা হচ্ছে এই টকশো বা গণমাধ্যমে যে কথাগুলো উঠে আসছে যে রাজনৈতিক একটা সুস্থ সমাধান, এটা সরকার কতটুকু গ্রহণ করছে? চলমান রাজনৈতিক সংকট নিয়ে এটা বোধহয় দুই পক্ষেরই আয়োজন দরকার আছে। অবশ্যই আপনারা আসুন, সমাধানে বসুন। না, বিরোধী দল রিকোয়েস্ট করছে, আমরা দেখেছি, এবং আমরা কিন্তু এর আগে একটা টেলিফোন সংলাপ দেখেছি, যে শুনেছি, যেটি আমাদের হয়তো শোনার কথা ছিল না, আমরা শুনতে পেরেছি। এবং তারপরে আমরা গত 2 দিন আগের ঘটনা দেখেছি, এটি নিয়ে আমি এখানে পাবলিকলি বলতে চাই না। ঘটনাগুলো হচ্ছে উভয়কে কিছু না কিছু ছাড় দিতে হবে, এবং ছাড় না দিলে কি হয় তার প্রমাণ কিন্তু যখন বোমাবাজদের দেখে মানুষ পালাচ্ছিল, 2 দিন পর বোমাবাজদের মানুষ কিন্তু গণপিটুনি দিচ্ছে। আর গণপিটুনি থাকে না। চলমান রাজনৈতিক সংকটের ব্যাপারে প্রতি রাতেই আমরা কথা শুনছি, তার কি কোনো প্রভাব পড়ছে?
না, একটা তো প্রভাব হচ্ছে মানুষের মধ্যে কিন্তু একটা উপলব্ধি কিংবা পারসেপশন তৈরি হয়ে গেছে। এই যে কনস্ট্রাকশন অফ পারসেপশন, এটা কিন্তু মিডিয়া থেকে তৈরি হয়। আপনি সরাসরি ঘটনার সঙ্গে কিন্তু আপনার সংযোগ থাকে না। তো মিডিয়ার মধ্য দিয়ে ঘটনার বিশ্লেষণ যখন আপনি শুনেন, আপনার মাথায় মনোজগতে একটা প্রভাব তৈরি হয়, সেটি ইম্পর্টেন্ট। কিন্তু মিডিয়ার কাজ কিন্তু সমাধান করে দেওয়া না। গণমাধ্যমের কাজ হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক বিতর্ক তোলা, একটা এনলাইটেন ডিবেট তৈরি করা, এবং বহু মত, বহু স্বর, বহু কণ্ঠস্বর, মাল্টিপল ভয়েসেস, যেটা হচ্ছে ডেমোক্রেসির মূল জায়গা, সেটা তুলে ধরার নামই হচ্ছে আসলে মিডিয়ার কাজ আর কি, মূল জায়গা। এবং এটা গণতন্ত্রের মূল জায়গা, যে একটা ভয়েস না, একজনের বক্তব্য না, বিভিন্ন পেশা, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন জনের বক্তব্য কত রকমের হতে পারে, অপোনেন্ট থাকতে পারে, সেইগুলো তুলে ধরাই হচ্ছে গণমাধ্যমের কাজ। এবং এগুলো তুলে নিয়ে পাবলিক পলিসি নির্ধারণের ক্ষেত্রে সরকার, বিরোধী দল, রাজনৈতিক দলকে এগুলো মানতে হয়। কেন? জনগণ যখন ভোটের বাক্সে ভোটটা দেয়, তখন আওয়ামী লীগ কিংবা বিএনপি ভালো কি খারাপ সেই জন্য ভোট দেয় না, আওয়ামী লীগ বা বিএনপি সম্পর্কে তার ধারণা কি ভালো না খারাপ, তার মানে ধারণাটা নির্মাণ করে কিন্তু মিডিয়া গুরুত্বপূর্ণ। ফলাফলটা একমাত্র ভোটের মাধ্যমেই দেখা সম্ভব। এক্স্যাক্টলি, যে আসলে কি হয়। জি, আমরা প্রশ্ন নিয়ে আরেকটা। জি, আমার নাম নিশা, আমি স্টুডেন্ট। আমি বলতে চাচ্ছি যে ওবায়দুল ফেরদৌস স্যারের কাছে, যে আমরা সাধারণত যে আমরা ধাক্কাটা দিব, আপনি যেটা বললেন যে ধাক্কা সাধারণ জনগণ যদি দেয় তাহলে সরকার সেটা করবে, তাহলে আমরা দিতে গেলে ক্ষতিগ্রস্ত কথা আমরা হচ্ছে, তাহলে সেটার দায় কে থাকবে? তখন যদি আমরা ধাক্কাটা দিতে যাই, তখন বলবে যে এটা অবশ্যই বিরোধী দল, আমরা জনগণ না। তখন এইটার দায়টা কে দিবে? আর সেই জনগণ তো সংগঠিত না। না, এইটা একটা রাজনীতি। আমার মনে হয় যে এই খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনলে আপনার মনে হবে দেশে মানুষ 32 কোটি। উনি বলেন জনগণ 16 কোটির স্বার্থে, উনিও বলেন 16 কোটি জনগণের স্বার্থে। জনগণ কিন্তু 16 কোটি। তো ওনাদের বক্তব্য শুনলে আপনার মনে হবে 32 কোটি। আর একজন আমার খুব প্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি বলেছেন যে জনগণ যে কি জিনিস পাবলিকটা বুঝলো না। এই যে জনগণের নামে যে এই কাজগুলো হয়, যে সত্যিকারের যদি জনস্বার্থে তারা রাজনীতি করতেন তাহলে কিন্তু এই কাজগুলো হতো। আসলেই তারা জনগণকে ভালোবাসেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে। নাহলে এতগুলো মানুষ মরছে, কেউ আলোচনাও আয়োজন করছেন না, আবার কেউ অবরোধ তুলেও দিচ্ছে না। দুই দলই কিন্তু যে পলিটিক্স অফ অ্যানিহিলেশন বলে, এক দল আরেক দলের ধ্বংস না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন যে আসলে কি হয়। তো টকশোর এত আলোচনা কোনো প্রভাব ফেলতে পারছে না। কিন্তু এক্ষেত্রে আমার যেটি মনে হয়, আমরা যেভাবে একটি সরলীকরণের জায়গা থেকে দেখছি, আমার কাছে কিন্তু অসুখটা এত সরল অসুখ মনে হয়নি। নাকি দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে? দীর্ঘমেয়াদী প্রভাব তো পড়ছেই। প্রভাবটা 71-এর, আমি এইভাবে বুঝি, প্রভাবটা মুক্তিযুদ্ধের। কারণ আমরা কিছু অমীমাংসিত অঙ্ক কাঁধে নিয়ে হেঁটেছি, অথবা এটি এমন হতে পারে। সেই বিষয়টা কি টকশোতে যথাযথভাবে আসছে? সেই বিষয়টি আসার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা হয়তো বিষয়টি আনতে ব্যর্থ হচ্ছি, কারণ আমরাও এক ধরনের নিজেদের চোখের চশমা খুলে তাকাচ্ছি না, এবং আমাদের চশমার রং কিন্তু একদম কাঁচের রং নয়, হয়তো কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ, কখনো কমলা। জি, সেরকমটাই দেখা যায়। জি, আপনি। আমি তাসলিমা, আমি আপনাদের কাছে দুইটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, টকশোর মাধ্যমে আমরা সব কিছুই জানতে পাচ্ছি যেটা আমরা জানি না এবং জানি। আর আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা জনগণ, আমরা পড়াশোনা করি, আমরা বাংলাদেশের জন্য কিছু করতে চাই। তো 2 নেত্রীর কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে, আমরা বাঁচতে চাই, আমরা সহিংসতা চাই না, আমরা কোনো জ্বালাও পোড়াও চাই না, আমরা সাধারণ জনগণ, আমরা বাঁচতে চাই। জি, এটা সবারই চাওয়া, এবং সেই বক্তব্য টকশোতে নানানভাবে উঠে আসছে। কিন্তু 2 দল, 2 নেত্রী যাই বলেন, তারা কি এটা উপলব্ধি করছেন না? ওবায়দুল ফেরদৌস, হ্যাঁ, একই কথা। আমার মনে হয় নতুন কোনো প্রশ্ন করেন, এটা রিপিটেডলি আমরা দিয়েছি। নতুন কোনো প্রসঙ্গ আছে কিনা? আমি দেবরাজ চৌধুরী, স্টুডেন্ট। আচ্ছা, প্রতিটা টক শোতে দেখা যায় যে বিরোধী দল, সরকার দলীয় লোক আসে, কিন্তু তারা এসে যে কথাগুলো বলে মিথ্যাচার, তাদের প্রায় কিছু কিছু মিথ্যাচার ছড়ায়। এগুলা কি টক শো ভিতরে যে সবাই দর্শক দেখছে তা তো সবাই জানে, তো টক শো এই মিথ্যাচার কিভাবেই করবে, রোধ করবে? যারা টকশো আয়োজন করছে কিন্তু জবাবটা আছে যে আপনি নিজেই বললেন যে এটা মিথ্যাচার কিংবা ভুল তথ্য। তার মানে কি, ওনারা মিথ্যাচার কিংবা ভুল তথ্য করে গেলে অডিয়েন্স কিন্তু বোকা না, তারা কিন্তু এটা বুঝে। এবং আপনারা মিথ্যাবাদীদের তালিকা করুন। ভেরি ইন্টারেস্টিং হচ্ছে এই যারা এইসব রাজনীতিবিদ, বিশেষ করে যারা কথা বলেন, তারা না যখন ব্রেক থাকে, ব্রেকে তারা আসল কথাগুলো বলেন, বলে এটা অন ইয়ার হচ্ছে না। কেন বলেন? এটা আমাদের একটা কালচারাল সমস্যা, আবার কিছু পলিটিক্যালও, যে আমাদের সংবিধানে আর্টিকেল 70 আছে। তার মানে কি, দলের সমালোচনা করা যাবে না, দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। তো এটা কিন্তু যে প্রধান রাজনৈতিক দলগুলো, এটা আওয়ামী লীগ কিংবা বিএনপি হয়ে গেলে খুবই সেন্ট্রালাইজড, ক্ষমতা খুব কেন্দ্রীভূত, একজন মানুষের হাতে ক্ষমতা, এই সাংবিধানিকভাবে তাদের যে গঠনতন্ত্র, যে কারণে পার্টির ভেতরে আসলে ডেমোক্রেটিক চর্চাগুলো নয়। যে কারণে রাজনীতিবিদরা যখন টকশোতে আসেন, তারা ওই পার্টি লাইনের বাইরে কথা বলতে পারে না, তার ভয় কাজ করে। একই সঙ্গে আর্টিকেল 70 আর একটা হচ্ছে আবার কালচারাল সমস্যা, যে তাকে চ্যালেঞ্জ করা, তাকে সমালোচনা করা। তো কিন্তু গণতন্ত্রের জন্য এই সমালোচনাটা খুব দরকার, আত্মসমালোচনা, আত্ম উপলব্ধি, নিজের ভুলটাকে
আইডেন্টিফাই করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের কিন্তু ওই পার্টির গঠনতন্ত্রের মধ্যে নাই, পার্টির ভেতরে ডেমোক্রেটিক চর্চাটা নাই। জি, আমরা শেষের দিকে চলে এসেছি। অন্তত আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে যে টকশো করতে গিয়ে নিশ্চয়ই আপনার মনে হয়েছে যে কোথায় কোথায় ঘাটতি আছে, এটাকে আরো বেশি কার্যকর করার ক্ষেত্রে বড় ধরনের দু একটা ঘাটতি। এক্ষেত্রে আমি একদম রুবায়ত ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়েই বলবো যে টকশোর ক্ষেত্রে যেটি উনি চমৎকার একটি প্রসঙ্গ বলেছেন যে গণতন্ত্রের যে ঘাটতিটা রয়েছে রাজনীতিতে, সেই ঘাটতিটাই বড় ঘাটতি। এবং আমরা ভিন্ন মতের কথা একটি দলের মধ্যে আমরা বলতে পারি না। ঘাটতি টকশো পূরণ করছে, টকশোর ঘাটতি কারা পূরণ করবে? আর টকশোর ঘাটতি পূরণ করার ক্ষেত্রে বোধহয় দায়িত্বটা শুধু আমরা নিতে পারবো এতটুকু আমরা বলতে পারি না। তার কারণ আমরা যে সমাজের মধ্যে যে ফ্রেমের মধ্যে রয়েছি, সেক্ষেত্রে আপনারা যারা মাননীয় প্যানেল এখানে আছেন তারা হয়তো আমাদের খুব ক্ষমতাবান ভাবছেন, কিন্তু আসলে ক্ষমতাটিও আমাদের কতটুকু, বা সেই বিখ্যাত বোধকু সন্তোষ গুপ্ত বলেছিলেন যে কলমের কি অক্ষমতা কেউ তা জানে না, কিছু অক্ষমতা তো আমাদেরও আছে না, অনেক সীমাবদ্ধতার মধ্যে আরেকটি জিনিস আমার কাছে মনে হয় যে গণতন্ত্রায়নটি যদি সুন্দরভাবে হয়, দলে হয়, যেসব ব্যক্তিরা বলছেন তারা যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন সেখানে হয়, এবং ভাবনার মধ্যে যদি গণতন্ত্রায়ন হয় এমনি আগাবে, এবং কিন্তু বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, সেটি কথা। আমরা আশা করব যে টকশোর এই ধরনের আলোচনা, বিতর্ক, সমালোচনা আরো অনেক বেশি প্রভাব রাখুক এবং সেটা ইতিবাচক হোক। অনেক অনেক ধন্যবাদ অঞ্জন ভাই, অনেক অনেক ধন্যবাদ রুবায়ত ফেরদৌস। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ গোটা অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকার জন্য। 3 গতে স্টুডিও দর্শক হিসেবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানো নম্বরে। 3 গ মানে হচ্ছে গণতন্ত্র, গণমাধ্যম আর গণমানুষ। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশে গণতন্ত্রের চর্চা কেমন হচ্ছে, গণমাধ্যম কি ভূমিকা রাখছে, এবং গণতন্ত্র গণমাধ্যমে গণমানুষের স্বার্থ কতটা থাকছে। 3 গ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 7:30টায়। জয় হোক গণমানুষের।